আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনায়েদ ইসলাম চলে আসলাম আরেকটা ফাইন্যান্স সেকেন্ড পেপার ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা হবে দিনাজপুর বোর্ডে যে সকল কোয়েশ্চেনগুলো সেকেন্ড পেপার থেকে আসে, মানে ব্যাংকিং পার্ট থেকে আর বিমা পার্ট থেকে আসে, সেটা আজকে আমরা দেখব। সো যদি শুরু করি, যে এখানে যদি দেখি যে একে যেটা বলছে যে ইসামতি ব্যাংক বেশ কয়েক বছর ধরে চরম তারল্য সংকটে ভুগছে। আচ্ছা, একটা ব্যাংকের কথা বলা আছে যেটা কি তারল্য সংকটে ভুগছে। ব্যাংকটি যাতে গ্রাহকদের ঠিকমতো অর্থ পরিশোধ করতে পারছে না। ব্যাংকটি তাদের গ্রাহককে, মানে যারা তাদের কাছে টাকা রাখছে বা আমানত হিসেবে রাখছে, তাদেরকে টাকা পরিশোধ করতে পারতেছে না। ঋণ গ্রহীতাও ঋণের আবেদন করে ব্যর্থ হচ্ছে। তো ফার্স্টে কি হচ্ছে, যে যারা টাকা রাখছে তারাও কি ঠিকমতো টাকা পরিশোধ, তাদেরকেও টাকা দিতে পারতেছে না, তার পাশাপাশি ঋণ গ্রহীতারাও কি আবেদন করে ঋণ নিতে পারতেছে না। ব্যাংকের সুনাম দিন দিন হ্রাস পাচ্ছে। সকল উৎস থেকে ঋণ সংগ্রহের চেষ্টা করে ব্যাংকটি ব্যর্থ হয়। যে কোনো উৎস থেকেও ঋণ নিতে পারতেছে না। এমন সময় তাদের সাহায্যে এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক কি সকল ব্যাংকের ব্যাংকার বা শেষ ঋণের আশ্রয়স্থল। ফলে ইসামতি ব্যাংকটি আবার নতুন জীবন লাভ করে। আচ্ছা, এখানে হচ্ছে খুবই উইয়ার্ড একটা উদ্দীপক দিছে, তাও আমরা অ্যান্সার করার চেষ্টা করি। ব্যাংক কি? আচ্ছা, কয় আসছে ব্যাংক কি, আর ক্ষয় আসছে হচ্ছে ব্যাংক ধার করা অর্থের ধারক, ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা ঠিক আছে, ব্যাংক যদি বলি যে ব্যাংক কনসেপ্টটা মানে খুবই সুন্দর করে যদি তুমি লিখতে চাও, তাহলে ব্যাংকের যে কাজগুলা এগুলো ছোটো ছোটো আকারে বা এক মানে সিম্পল ওয়ার্ডে তুলে ধরো। যেমন ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং ঋণ দেয়, এছাড়া অন্যান্য অর্থ সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে। সো ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যেটা আমানত হিসেবে কি জনগণ থেকে অর্থ সংগ্রহ করে, তারপর ঋণ প্রদান করে ও অন্যান্য আর্থিক কার্যাবলী করে থাকে বা সম্পাদন করে থাকে। সো এই সংজ্ঞাটার মধ্যে মানে একদম ব্যাংকের যে বেসিক বা কোর কাজগুলো আছে সেগুলো তুলে ধরা সম্ভব। সেকেন্ডলি যেটা কোশ্চেন ছিল সেটা কি, ব্যাংক ধার করা অর্থের ধারক। ব্যাংক জনগণ থেকে ধার নেয়, জনগণ থেকে যে আমানতটা গ্রহণ করে সেটা এক প্রকার ধার। জনগণ থেকে যে আমানত নেয় সেটাও কি একটা ধার। এই টাকাটা আমানতকারী বা যারা হচ্ছে টাকাটা রাখছে, যে গ্রাহকরা, তারা কি যে কোনো সময় ব্যাংক থেকে টাকাটা নিয়ে যেতে পারে। সো কী করে ব্যাংক এই ধারকৃত অর্থ আবার কি করে ধার দেয়, কি দেয়, ঋণ দেয় বা ধার দেয়। ঠিক আছে, সো এই কনসেপ্টটাই এখানে বলছে যে ব্যাংক একজনের জমাকৃত অর্থ অন্যজনকে ঋণ হিসেবে প্রদান করে বলে ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয়। ব্যাংক স্বল্প সুদের বিনিময়ে গ্রাহক থেকে বা আমানতকারী থেকে তাদের টাকাটা সংগ্রহ করে। ওকে, তো তাদেরকে স্বল্প হারে সুদ দেয় এবং আমানত হিসেবে সংগ্রহ করে কিছু অর্থ। তো কি হয়, স্বল্প সুদে আমানত কি গ্রহণ করে, সেই অর্থটা কিছু পরিমাণ তারল্য হিসেবে রেখে, মানে এই তারল্যটা কেন রাখা হয়, যাতে গ্রাহকরা যখনই মানে টাকা উত্তোলন করতে চাবে তখন যাতে কি গ্রাহকদের বা আমানতকারীদের টাকাটা দিতে পারে। তো যার কারণে স্বল্প সুদের বিনিময়ে আমানতকারী থেকে কিছু অর্থ সংগ্রহ করে, সেই সংগৃহীত অর্থ কিছুটা তারল্য হিসেবে রেখে বাকি অর্থ ঋণ হিসেবে প্রদান করে। ওকে, সো বাকি অর্থ অধিক সুদে বা বেশি সুদে কি করে ঋণ হিসেবে প্রদান করে। সো ওই স্বল্প সুদ আর অধিক সুদের যে পার্থক্যটা, সেটাই কি ব্যাংকের লাভ। সো আমানতের মাধ্যমে ধার করা অর্থ পরবর্তীতে ঋণ হিসেবে প্রদান করে বিধেয় কি ব্যবসা পরিচালন করে বলে ব্যাংকে ধারকৃত অর্থের ধারক বলা হয়, ধার করা অর্থের ধারক বলা হয়। আচ্ছা, এখন দেখো ইসামতি ব্যাংকের তারল্য সংকটের কারণ সংক্ষেপে লিখো। ইসামতি ব্যাংকের তারল্য সংকট দেখা দিছে। তারল্য সংকট সম্পর্কে কি বলা আছে একটু দেখো তো। তারল্য সংকটে ভুগছে, প্লাস ব্যাংকটি তাদের গ্রাহককে ঠিকমতো অর্থ পরিশোধ করতে পারতেছে না। তারল্য সংকটের মেইন রিজনই এটা। আবার ঋণ গ্রহীতাও কি ঋণ আবেদন করে ব্যর্থ হচ্ছে। ওকে, সো এটার জন্য যে কারণটা হতে পারে যে উদ্দীপক ইসামতি ব্যাংকটি কাম্য মাত্রার চেয়েও অধিক পরিমাণ কি ঋণ প্রদান করছে, যার কারণে কি হয়েছে তারল্য সংকট দেখা দিছে। মানে হয়েছে যে মানে ব্যাংক যেটা
করছে যে তার স্বল্প সুদের বিনিময়ে জনগণ থেকে টাকা আমানত হিসেবে গ্রহণ করছে, আমানত হিসেবে গ্রহণ করে কি করছে, সে আমানতের অর্থটা কিছু পরিমাণ রাখে নাই, মানে পর্যাপ্ত পরিমাণ নিজের কাছে না রেখে সবটা টাকা বা অধিকাংশ টাকা কি করছে, ঋণ হিসেবে দিয়ে দিছে। আর ঋণ হিসেবে যেহেতু দিয়ে দিছে, ঋণ যারা যারা হচ্ছে যাদের কাছে ঋণ দিছে ওরা আবার টাকা ফেরত দিচ্ছে না। ওরা হচ্ছে মানে ধরো 1 বছরের জন্য ঋণ দিছিল, তারা হচ্ছে কি মনে করো ডিলে করতেছে, 1 বছরের মধ্যে টাকাটা পরিশোধ করতেছে না, যার কারণে আমানতকারীদের কেউ কি করতে পারতেছে না, টাকাটা আবার ফেরত দিতে পারতেছে না। এটাই আর কি, মানে এই মেইন কনসেপ্টটা এটাই। সো গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরত দানের ক্ষমতাই কি, তারল্য। আর গ্রাহকদের চেকের অর্থ চাহিদা মাত্র, মানে গ্রাহক যখন আমানতকারী যখন চেক নিয়ে মানে ব্যাংকে যায় তখন কি চাহিদা মাত্র প্রদানের একটা নির্দেশ থাকে। সো অর্থ চাহিদা মাত্র পরিশোধের জন্য কাম্য পরিমাণ কি তরল সম্পদের সংরক্ষণের কৌশলী হচ্ছে কি তারল্য নীতি। মানে ব্যাংকের এই তারল্য নীতিটা ফলো করতে হয় যাতে কি আমানতকারী চেক দেওয়ার সাথে সাথে যাতে ব্যাংক তাকে ওই পরিমাণ বা চেকের পরিমাণের অর্থটা কি ফেরত দিতে পারে। সো উদ্দীপকে উল্লেখিত ইসামতি ব্যাংক কী করছে, বিগত কয়েক মাস ধরে তারল্য সংকট মানে উদ্দীপকের কনসেপ্টটা তুলে ধরছে। এরপরে আমানতকৃত অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ ব্যাংকটি সঠিক তারল্য নীতি ফলো করে নাই বা অনুসরণ করে নাই, কাম্য মাত্রার অধিক পরিমাণ কি করছে ঋণ প্রদান করে দিছে। এখন আবার কি হয়েছে উদ্দীপকে দেখো যে কি গ্রাহকরাও ঋণ, আচ্ছা এখানে ক্লিয়ারলি বলে নাই যে তারা যে ঋণ যে ফেরত দিচ্ছে না, বাট আমরা পসিবল রিজন ধরে নিচ্ছি যে কি ব্যাংকটা অধিক পরিমাণে জনগণকে ঋণ প্রদান করে দিছে, যার কারণে ঋণের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত ব্যাংকটা আমানতকারীদের চাহিদা মতো অর্থ যেটা সেটা পরিশোধ করতে পারতেছে না। আচ্ছা, ইসামতি ব্যাংকের সাহায্যে এগিয়ে আসে কোন ব্যাংক? সো দেখতেই পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, আর কেন এইবার আসছে? সো আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক বা নিয়ন্ত্রণ বা ঋণের শেষ আশ্রয়স্থল, যদি সে তালিকাভুক্ত ব্যাংক হয়ে থাকে আর কি। উদ্দীপকে ইসামতি ব্যাংকের সাহায্যে এগিয়ে আসে দেশটির কি কেন্দ্রীয় ব্যাংক, এটা উদ্দীপকেই বলা আছে। এই ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল, এই কথাটা খুব ভালোভাবে তুমি মাথায় রাখো, কারণ তুমি এটা যদি এই একটা সিম্পল ওয়ার্ড যদি লিখো তাহলে কি তোমার জ্ঞানমূলক তুমি 1 নাম্বার পাচ্ছ, বাকি আরেকটু বিশ্লেষণ করে দিলে তুমি আরও টোটাল 2 নাম্বার পাচ্ছ। তারপর উদ্দীপকের সাথে তোমার যুক্তিটা মিলালে আরও 2, তাহলে তুমি ওভারঅল 4 পেয়ে যাবে আর কি। সো এটার জন্য তোমার এই যে ঋণের শেষ আশ্রয়স্থল তুমি ওয়ার্ডটা লিখতে পারলে স্যার বুঝবে, বা যেই তোমার খাতা দেখতেছে সেই বুঝবে কি তুমি কনসেপ্টটা ধরতে পারছো। সো ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় এই তালিকাভুক্ত ব্যাংকগুলোই শুধুমাত্র কি কেন্দ্রীয় ব্যাংকের এই ঋণ সুবিধাটা পেয়ে থাকে। তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন তারল্য সংকটে পড়ে কেন্দ্রীয় ব্যাংক তখন কি ঋণ সরবরাহ করে। তো সাধারণ ব্যাংকগুলো যখন কি চাহিদা মাত্র আমানতকারীকে টাকাটা ফেরত দিতে না পারে তখন কি হয়, তারল্য সংকটে যখন পড়ে তখনই তো এই জিনিসটা হয়। সেই সাপেক্ষে সাধারণ ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায় যে কি নগদ টাকা ঋণ নেয়, যাতে এই টাকাগুলা যদি সে ব্যাংকে আবার আনে, নিজের ব্যাংকে যদি আনে তাহলে কি তার তারল্য সংকটটা দূর হবে। ওকে, তাহলে তার কাছে বেশি ক্যাশ থাকবে, মানে কি সে ওই টাকাটা জনগণকে কি চাহিদা মাত্র দিতে পারবে, অথবা সে কি জনগণকে কি যদি ঋণ চায়, যদি এক্সট্রা টাকা থাকে তাহলে কি ঋণ হিসেবেও সে কী করতে পারবে, বিনিয়োগ করতে পারবে। সো সরবরাহ এগিয়ে আসে। সো উদ্দীপকে উল্লিখিত ইসামতি ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকে বিগত কয়েক বছর ধরে তারল্য সংকটে ভুগছে। তাহলে এখন যেহেতু সে ঋণ মানে কেন্দ্রীয় ব্যাংক থেকে সে যেহেতু ঋণ নিতে পারতেছে, যার কারণে কি হচ্ছে সে কি করতে পারবে এখন ঠিকমতো অর্থ পরিশোধ করতে পারবে। মানে জনগণ যদি বা আমানতকারী যদি তার কাছে মনে করো 10,000 টাকার একটা চেক নিয়ে গেছে, তাহলে কি তাকে 10,000 টাকাটা দিতে পারবে। প্লাস যদি তার কাছে এক্সট্রা টাকা থাকে তাহলে কি ঋণ গ্রহীতার মানে ঋণও দিতে পারবে আর কি। ঠিক আছে, সো এটাই হচ্ছে যে তারল্য সংকট, মানে তারল্যর যে একটা ঝুঁকি আছে ওটাকে মানে কমানোর জন্যই কি কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ নিয়ে থাকে। একটি বাণিজ্যিক ব্যাংকটি বিগত কয়েক বছর ধরে তারল্য সংকটে ভুগছে, মানে উদ্দীপকের ব্যাপারটাই তুলে ধরছে। এমতো অবস্থায় ব্যাংকটি ঋণে অক্ষম হয়ে সকল উৎস থেকে ঋণ আচ্ছা উদ্দীপকটাই ঠিকভাবে তুলে ধরছে, তোমরা এই কাজ করো না, আমি তোমাকে জাস্ট কনসেপ্টটা আনার জন্য এই মানে জিনিসটা তুলে ধরছি যে ফার্স্টলি তুমি যেটা করবা উদ্দীপকে সে কোন ব্যাংকে গেছে এটার অ্যান্সার লিখবা যে কেন্দ্রীয় ব্যাংক, এরপরে লিখবা যে কেন,
কেন? কারণ হচ্ছে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের শেষ ঋণের আশ্রয়স্থল। তারপর যেটা করবা যে তুমি উদ্দীপকের সাথে তোমার যে সিনারিওটা এটা তুলে ধরবা, যে উদ্দীপকে আমরা দেখতে পাই যে কি ইসামতি ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক, এই যে ইসামতি ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক, এই কথাটা তোমার লিখতে হবে। আর কি বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে কি মানে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো কি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারে। এই যে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং বা তুমি যেটা বই পড়ে জানছো ওগুলোই কি তুলে ধরবো। তারপরে শেষের পার্টে, মানে একদম শেষের পার্টে কি তুমি উদ্দীপকের সাথে তোমার কনসেপ্টে বা তুমি বই পড়ে যা জানছো এটা একটা সামঞ্জস্যতা তুলে ধরবা। এটাই হচ্ছে তোমার গহ অ্যান্সার করার মেইন ট্রিক্স আর কি। সো এখন দেখো যে ওই যে উদ্দীপকের সাথে তোমার একটা সামঞ্জস্যতা আনছে, যে কারণ ইসামতি ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক, যার কারণে আর তালিকাভুক্ত ব্যাংক কি যখন অন্যান্য উৎস থেকে ঋণ পায় না তখন কি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে, এই জিনিসটাই এদিকে বলা হয়েছে। আচ্ছা, আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। মিস্টার তালুকদার রূপসা ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক। রূপসা ব্যাংক যেটা কি নাকি রাজশাহী শাখার ব্যবস্থাপক, তিনি ব্যাংকের উন্নয়নের জন্য সদা তৎপর। ব্যাংকের টাকা ঋণ নিয়ে কেউ যদি তা পরিশোধে ব্যর্থ হয় এই ভয়ে তিনি ঋণ প্রদানে গড়িমসি করেন। ঠিক আছে, সো এই রূপসা ব্যাংক ঋণ দিতে চায় না, ফলে ঋণ গ্রহীতারা ঋণ নিতে নিরুৎসাহিত হয়। যেহেতু ঋণ নিতে চাচ্ছে না তাহলে কি ওই এলাকার বা ওই গ্রামের বা ওই শহরের মানুষজন কি ঋণ নিতে আর আগ্রহ পাচ্ছে না, আর কারণ জানে যে আমার ব্যাংকে গেলে কি আমাকে ঋণ দিবে না। এতে ব্যাংকের সার্বিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে গেছে। সো আমরা জানি যে কি স্বল্প সুদে ব্যাংক স্বল্প সুদে ব্যাংক আমানত গ্রহণ করে। এখন এই আমানতকৃত অর্থ যদি কোথাও ইনভেস্ট করতে না পারে, এটা ব্যাংকে যদি রয়ে যায় তাহলে কি তাহলে ব্যাংক এই যেই সুদের হারে তারা টাকাটা জমা নিছে ওই সুদের হারের টাকাটা কি দিতে পারবে না। এছাড়া ব্যাংকের সার্বিক পরিচালন খরচগুলো সেগুলোও কি ফুলফিল করতে পারবে না, যার কারণে কি তার অবশ্যই কোথাও না কোথাও এটা ইনভেস্ট করতে হবে। ইনভেস্টটা হতে পারে কর্পোরেট ইনভেস্ট, মানে কোথাও বিনিয়োগ করতে পারে, অথবা ঋণ দিতে পারে জনগণকে, অধিক সুদের হারে কি ঋণ দিতে পারে। এখন যদি সে ঋণই না দেয় অবশ্যই ব্যবসার অবস্থা খারাপ হবে। বিশেষায়িত ব্যাংক কি, কতে আসছে বিশেষায়িত ব্যাংক কি, আর খ হচ্ছে ব্যাংক হার নীতি বলতে কি বুঝো। আচ্ছা, বিশেষায়িত নীতি হচ্ছে যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক যেমন কৃষি বা শিল্প প্রভৃতি নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে। বিশেষায়িত ব্যাংক হচ্ছে যে এটা একটু ডিফারেন্ট আইন অনুযায়ী চলে আর কি। সো বিশেষায়িত ব্যাংকগুলো কি হয়, বিশেষায়িত ব্যাংকগুলো জনগণের জনকল্যাণ অথবা কোনো নির্দিষ্ট খাতে, যেমন কৃষি খাত হতে পারে অথবা শিল্প খাত হতে পারে অথবা কুটির শিল্প, এমন যে অবহেলিত খাতগুলার উন্নয়নের স্বার্থে যে ব্যাংকগুলো কাজ করে থাকে সেগুলোই কি বিশেষায়িত ব্যাংকের মধ্যে পড়ে। সো বিশেষায়িত ব্যাংকগুলো সাধারণত রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে, এদের হচ্ছে আলাদা রুলস থাকে বা আলাদা আইন থাকে। ওকে, সো এই কনসেপ্টটাই কি লেখার চেষ্টা করবে। এবার যেই সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক, শিল্প বা কৃষি। আচ্ছা, খতে যেটা বলছে যে কি ব্যাংক হার নীতি বলতে কি বুঝো। ব্যাংক হার নীতি মানে ব্যাংক হারের হ্রাসবৃদ্ধি। ব্যাংক হার কি জিনিস আমরা যদি বলি, ব্যাংক হার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ প্রদান করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ প্রদান করে থাকে তাকেই বলি কি ব্যাংক হার বলেন। আর ব্যাংক হার নীতি হচ্ছে কি, ব্যাংক হার নীতি হচ্ছে যে ব্যাংক হার হ্রাস বা বৃদ্ধি করার মাধ্যমে একটা দেশের ঋণ নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাই কি ব্যাংক হার নীতি। সো ব্যাংক হার হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলটাই কি ব্যাংক হার নীতি। যখন একটা দেশের খুব বেশি মুদ্রাস্ফীতি হয়ে যায় বা জনগণের কাছে খুব বেশি যখন টাকা পয়সা চলে আসে তখন কি হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক হার বাড়ায় দেয়, যার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো কি যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিবে তখন বেশি পরিমাণে কি সুদ দিতে হবে। তো যখন বাণিজ্যিক ব্যাংকে বেশি হারে সুদ দিতে হয় তখন কি বাণিজ্যিক ব্যাংকও কি যখন ঋণ দেয় তখন সুদের হারটা বাড়ায় দেয়। ওকে, তো জনগণ বেশি সুদের হারে তখন ঋণ নিতে চায় না। যখন জনগণ বেশি ঋণ নিতে চাবে না তার মানে কি জনগণের কাছে টাকা পয়সা কমে আসবে। এটা হচ্ছে কি ঋণ নিয়ন্ত্রণের একটা প্রক্রিয়া আর কি। সো কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি প্রতিরোধে কি ব্যাংক হার বৃদ্ধি করে থাকে, আমি যে কথাটা বলছি ওটি।
সো অনুরূপভাবে মুদ্রা সংকুচন, দুর্ভিক্ষ দেখা দিছে ধরো দেশে, যখন যখন মানে কোভিড-19 সময় যদি চিন্তা করো, জনগণের কাছে তখন টাকা পয়সা ছিল না, কারণ আয়ের মানে ইনকাম সোর্সই তো ছিল না, সবাই তো ঘরে বসা। তো সেই সময় কেন্দ্রীয় ব্যাংক হার কমাই দিছে, যার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলা কম সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারতেছে। আর যেহেতু বাণিজ্যিক ব্যাংক কম সুদের হারে ঋণ নিতে পারতেছে, তাহলে কি বাণিজ্যিক ব্যাংক কম সুদের হারে জনগণকেও ঋণ দিতে পারতেছে। তার ফলে জনগণ কি ঋণ নিতে বেশি উৎসাহিত হচ্ছে। যখন জনগণ যখন ঋণ নিচ্ছে অথবা টাকা ধার নিচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে, তখন জনগণের কাছে কি আবার টাকা পয়সা চলে আসতেছে আর কি, যে কম খরচে আমি টাকাগুলো ঋণ নিতে পারতেছি। সো কনসেপ্টটা এটাই, যে ব্যাংক হার বৃদ্ধি পেলে বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়, অন্যদিকে এ হার হ্রাস পেলে বাজারে ঋণের পরিমাণও কি বাড়ে। ঠিক আছে, এই কনসেপ্টটা এখানে বলা আছে। এবার আসি মিস্টার তালুকদারের ধারণার সাথে তুমি কি একমত? সো তালুকদারের ধারণা হচ্ছে যে কি, যারা ঋণ নেয় তারা হচ্ছে কি ঋণ পরিশোধে ব্যর্থ হতে পারে। যেহেতু ঋণ পরিশোধে ব্যর্থ হতে পারে, আমার ঋণ দেওয়া উচিত না। ওকে, সো এই ধারণার সাথে আমি পার্সোনালি কি একমত না। ওকে, কারণ একটা ব্যাংকে অবশ্যই তার ঋণ দিতে হবে, আদারওয়াইজ সে ইনকাম করবে কোত্থেকে? কারণ মানে যেই সুদের হারটা সে দিচ্ছে আর যেই সুদের হারটা সে গ্রহণ করতেছে ঋণ গ্রহীতা থেকে, এটার পার্থক্যটাই কি ব্যাংকের আয় আর কি। সো আয় অর্জন না করলে কি ব্যাংক চালানো সম্ভব না। সো মিস্টার তালুকদারের ধারণা, ব্যাংকের টাকা ঋণ হিসেবে প্রদানে তা ব্যাংকের জন্য সমস্যাগ্রস্ত ঋণের সৃষ্টি হতে পারে। মানে ঋণ দিলে জনগণ ঋণ পরিশোধ না করার ফলে ব্যাংকের একটা সমস্যা হতে পারে। আর এই ধরনের ধারণার সাথে আমি একমত না, কারণ ঋণ দান ও বিনিয়োগ নীতি আওতায়, সো এটা একটা নীতির আওতায় পড়ে, যেটাকে কি ব্যাংক ফলো করা উচিত বা ব্যাংক ফলো করতে হয়। যে তারল্য নীতি যেমন একটা নীতি, ঋণদান ও বিনিয়োগ নীতিও কি এক ধরনের নীতি। এই নীতির আলোকে যেটা বলে তোমাকে যে আমাদের বাণিজ্যিক ব্যাংকে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে, পাশাপাশি কি সর্বোচ্চ মুনাফা অর্জনের ব্যাপারটাও কি বিবেচনা করতে হবে। সো তোমার হচ্ছে ঋণ প্রদানের সময় মনে করো তুমি জনগণ থেকে কি আমানত হিসেবে টাকা পয়সা গ্রহণ করছো, টাকা পয়সা গ্রহণ করেই তুমি হুটহাট বিনিয়োগ করতে পারো না। বিনিয়োগ করার সময় তোমার কি পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে হবে, বিবেচনা করে বিনিয়োগ করতে হবে, যাতে ঝুঁকি না থাকে, তুমি যদি বিনিয়োগকৃত অর্থটা আবার ফেরত পাও। তার পাশাপাশি যে আমরা জানি কি বেশি ঝুঁকি মানে কি বেশি মুনাফা, আমরা এটা শিখে আসছি ফিন্যান্সে। ওকে, সো বেশি ঝুঁকি মানে কি বেশি মুনাফা, সেটা বিবেচনা করে আমি বেশি ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করা থেকে বিরত থাকবো, ঠিক আছে, কিন্তু আমাদের কি মুনাফাটাও সর্বোচ্চকরণ করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে কি সেফ একটা জায়গায় বিনিয়োগ, মানে ব্যাংকে একটা সেফ জায়গায় বিনিয়োগ করতে হবে, তার পাশাপাশি দেখতে হবে যে আমার মুনাফা সর্বোচ্চ আসতেছে কিনা। এই কনসেপ্টটাই এখানে হচ্ছে ঋণদান ও বিনিয়োগ নীতির আলোকে আমরা বলে থাকি। তো এখানে উদ্দীপকের কনসেপ্টটা তুলে ধরছে যে উদ্দীপকের রূপসী ব্যাংকের একজন ব্যবস্থাপক, সে কিনা অর্থ ফেরত প্রাপ্তি মানে ঋণকৃত অর্থ ফেরত প্রাপ্তি একটা ঝুঁকি মনে করে, যার কারণে ঋণ দেয় না। সো এই ক্ষেত্রে মিস্টার তালুকদারকে উপযুক্ত খাতে ঋণ প্রদানে যথাযথ ঋণ বিশেষণ প্রক্রিয়া ব্যবহার করতে হবে। মানে হচ্ছে যে তাকে হচ্ছে কি যথাযথ খাতে বা মনে করো কম ঝুঁকিপূর্ণ খাতে ঋণ প্রদান করতে হবে, যাতে কি সে মুনাফাটা অর্জন করতে পারে। আসি যে গহতে, ব্যাংকের সার্বিক অবস্থা খারাপের দিকে যাওয়ার কারণ কি? সিম্পল, সে হচ্ছে যে কোনো খাতে বিনিয়োগ করতেছে না, তার কারণেই কি সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উল্লিখিত পরিস্থিতি ঋণ প্রদান না করায় ব্যাংকের সম্ভাব্য যে বিনিয়োগ সেটা কি বাধাগ্রস্ত হচ্ছে, যা ব্যাংকের সার্বিক অবস্থাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সো বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান ও বিনিয়োগ নীতি অনুসরণ করে, মানে আমরা গতে যা লিখছি তা আবার গতেই একটু বেশি বাড়ায় লিখতে হবে, মোট কথা হচ্ছে এটা। সো ঋণ দান ও বিনিয়োগ নীতি অনুসারের মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করে থাকে, মানে তোমার আমানতকৃত অর্থটা একটা ভালো জায়গায় বা ভালো খাতে বিনিয়োগ করার মাধ্যমে তোমার কি মুনাফা অর্জন করতে হবে। এখন আমরা জানি যে মানে বেশি সুদের হারে বা অধিক সুদের হারে ঋণ প্রদান করে থাকে, ঠিক আছে। সো এই ঋণের সুদ মাইনাস কম সুদের হারে কি অর্থ জমা নেয়, আর জমা এই দুইটা পার্থক্যটাই হচ্ছে কি ব্যাংকের আয়। ওকে,
সো ঋণ প্রদান আর কি, ঋণ প্রদানের মাধ্যমে যে সুদটা সে পাচ্ছে, আর জমা দেওয়ার মানে আমানত হিসেবে যে টাকাটা জমা নিচ্ছে সেটার মাধ্যমে সে যে সুদটা দিচ্ছে, এইটার পার্থক্যটাই হচ্ছে কি তার আয়ের উৎস। এখন ব্যাংক হচ্ছে কি ঋণ প্রদানের মাধ্যমে কি করতে পারবে, আয় করতে পারবে। ওকে, আদারওয়াইজ তার যেটা করতে হবে শুধুমাত্র কি, তার যে টাকাটা জমা রাখতেছে আমানত হিসেবে সেটারই শুধুমাত্র সুদ দিতে হবে আর কি, যেটা কি না একটা আলটিমেট ব্যয়। ওকে, সো এছাড়া বিভিন্ন খাতে কি বিনিয়োগ করে থাকে ব্যাংক শুধুমাত্র ঋণ দেয় না, ব্যাংক বিভিন্ন ব্যবসায় বা ব্যাংক বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে। সো উদ্দীপকে তালুকদার রূপসী ব্যাংক হিসেবে তার কনসার্নটা তুলে ধরছে, যেটা কিনা যুক্তিযুক্ত না তোমার বলতে হবে। তারপর তোমার উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে কয়েকটা লাইন তোমার বইয়ের ভাষায় লিখতে হবে যে ঋণদানের মাধ্যমে ব্যাংক গ্রহীত অর্থ, ব্যাংক সংগ্রহীত অর্থ বিনিয়োগ করে থাকে। এই বিনিয়োগকৃত অর্থ হতে ব্যাংক মুনাফার সৃষ্টি করে। ঠিক আছে, সো ব্যাংক এই ঋণদান প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে মুনাফাও কি অনিশ্চিত হয়ে পড়বে, যা রূপসা ব্যাংকের জন্য কি আলটিমেটলি একটা লস। সো আমরা হচ্ছে আরেকটা সৃজনশীল আগাই। সো মিসেস সাহিদা একজন স্বল্প আয়ের চাকরিজীবী, তিনি ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে আগ্রহী, এই জন্য পদ্মা ব্যাংকে একটি হিসাবও খুলেন। ঠিক আছে, তো তিনি একজন চাকরিজীবী, তিনি ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করতে চাচ্ছে, সেভিংস করতে চাচ্ছে, যার কারণে কি সে পদ্মা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলে। এখন কিন্তু কোনোভাবেই সেখানে সঞ্চয় করতে পারছে না, মাঝে মাঝে যা সঞ্চয় করেন তা আবার উঠিয়ে নেন। মানে হচ্ছে যে ওনার একটা স্বভাব খারাপ, উনি হচ্ছে টাকা রেখে আবার উঠায় ফেলে আর কি, উত্তোলন করে নিয়ে আসে। সো সে সঞ্চয় করতে পারে না। এক সহকর্মীর পরামর্শে তিনি ওই ব্যাংকে 10 বছর মেয়াদি আরেকটি হিসাব খোলেন। ওই সেম ব্যাংকে কি 10 বছর মেয়াদি আরেকটা হিসাব খোলে, সেখানে তিনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেয়। এখন তিনি একটু কষ্ট করে হলেও কি সঞ্চয় করতে পারছেন। ঠিক আছে, সো এক্ষেত্রে যেটা হয় যে সে ফার্স্টে একটা সঞ্চয় হিসাব খুলছিল সাহিদা, এখন সে যে প্রবলেমটা ফেস করে কি সে টাকাটা তুলে নেয় আর কি, সে টাকাটা সেভ করতে পারে না, কোনো কিছু কিনতে ইচ্ছা করতেছে সে কিনে ফেলে ব্যাংকের টাকা উত্তোলন করে, যার কারণে তার একটা ফ্রেন্ডের পরামর্শ মতে সে কি 10 বছর মেয়াদি আরেকটা অ্যাকাউন্ট খুলছে, যেখানে সে কোনো প্রকার টাকা উত্তোলন করতে পারবে না, কিন্তু সে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা প্রদান করবে। এখন তোমার মাথায় আসতে পারে যে সে ফার্স্টে যে অ্যাকাউন্টটা খুলছে এটা ইজি, সেটা কি সঞ্চয় হিসাব খুলছে, সঞ্চয়ী হিসাব যেটাকে বলে। সেকেন্ডলি যেটা খুলছে তোমাদের মাথায় আসতে পারে আচ্ছা এটা কি স্থায়ী হিসাব হবে হয়তো, বা এটা স্থায়ী হিসাব না, এটা হচ্ছে কি বিশেষ সঞ্চয়ী হিসাব। ওকে, কারণ তুমি চিন্তা করে দেখো স্থায়ী হিসাবে যেটা হয়, স্থায়ী হিসাবে কি শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা প্রদান করে, তারপর একটা লম্বা সময় পরে তোর 5 বছর বা 10 বছর পরে ওই টাকাটা সহ কি ওই টাকা প্লাস সুদ সেটা উত্তোলন করে, মাঝখানে কোনো প্রকার লেনদেন হয় না। মানে সে সিম্পলি প্রথম বছর যে টাকাটা জমা দেয়, 10 বছর পরে যে টাকাটা উত্তোলন করে। ঠিক আছে, সে ব্যাংকে মাঝখানে আর কোনো দিনই তার যাওয়ার প্রয়োজন পড়ে না, আর কোনো লেনদেনের প্রয়োজন পড়ে না। এটা কি স্থায়ী হিসাবে, ঠিক আছে, বা দীর্ঘমেয়াদী হিসাব যেটাকে বলে। তো আর বিশেষ সঞ্চয়ী হিসাবে যেটা করা যায় সেটা হচ্ছে যে তুমি 1 থেকে 10 বছরের মধ্যে কোনো প্রকার টাকা উত্তোলন করতে পারবা না। ঠিক আছে, এই উত্তোলন করতে পারবা না, কিন্তু কি তুমি টাকা জমা দিতে পারবা আবার। ঠিক আছে, সো এই কনসেপ্টটা একটু মাথায় রাখো। দিনাজপুর বোর্ড খুবই ইউনিক একটা কোশ্চেন করছে। আচ্ছা, এবার সে তারল্য কি আর কেওয়াইসি কি? তারল্য মানে এর আগেও আমরা অনেকবার বলছি যে তারল্য হচ্ছে যে গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিদা মাত্র তাকে ফেরত প্রদানের কি সক্ষমতাটাই কি তারল্য। আচ্ছা, এবার আসি কেওয়াইসি কি। কেওয়াইসি হচ্ছে মানে ফুল ফর্ম হচ্ছে নো ইউর কাস্টমার। ইউজুয়ালি চলতি হিসাব আর সঞ্চয় হিসাব খোলার সময় এই ফর্মটা গ্রাহককে দেওয়া হয়, যাতে মানে জালিয়াতি বা অবৈধ ওই লোক যদি অবৈধ হয়ে থাকে বা ওই লোক যদি কোনো প্রকার অবৈধ লেনদেন করে থাকে, এগুলা থেকে যদি অ্যাভয়েড হওয়া যায়, বা মানে তোমাকে যদি বইয়ের ভাষায় বলি যে জালিয়াতি ও অবৈধ অর্থ লেনদেন রোধে গ্রাহকের তথ্য সম্বলিত ফর্মকে কি কেওয়াইসি বলে বা নো ইউর কাস্টমার। এক্ষেত্রে যেটা হয় যে একজন ব্যক্তি একটা ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে যদি ইললিগাল অ্যাক্টিভিটিস না করতে পারে,
ঠিক আছে, ব্ল্যাক মানি ট্রান্সফার করতে না পারে। ওকে, সো অবৈধ সম্পদ ক্রয় বিক্রয় করতে না পারে, যদি ক্রয় করেও বা বিক্রয় করেও হ্যাঁ সে যদি সাথে সাথে ধরা খায়, সেই জন্যই কি এই KYC ফর্মটা ফিল আপ করা হয়। ঠিক আছে, যে ওর পার্সোনাল ব্যবসাটা কি, সে কি আসলে একজন মুদি ব্যবসায়ী নাকি একজন ড্রাগস ডিলার। ওকে, যদি সে ড্রাগস ডিলার হয় তাহলে কি তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না। ওকে, সো KYC এর পুনরূপ হচ্ছে নো ইউর কাস্টমার, অর্থ তোমার গ্রাহককে জানো। ওকে, সো মানি লন্ডারিং, এই যে মানি লন্ডারিংয়ের থ্রুতে কী করে অবৈধ বা কালো টাকা কি মানে তার নিজের মালিকানা নেওয়া হয় বা বৈধ করা হয়। ওকে, সো প্রতিরোধে আইনে 2002 দেশে চালু হওয়ার পরে, যে মানি লন্ডারিং আইন 2002 চালু হওয়ার পর থেকে ভুয়া নামে হিসাব খোলা বন্ধ হয়েছে। ঠিক আছে, সো অবৈধ লেনদেন নিয়ন্ত্রণের জন্যই কি হিসাব খোলার সময় এই ধরনের KYC ফর্মটা কি পূরণ করা হয়ে থাকে। ওকে, মিসেস সাহিদা প্রথমে কি হিসাব খুলেছিলেন? মিসেস সাহিদা প্রথমে সঞ্চয় হিসাব খুলেছিলেন। সো যদি দেখি আমরা যে উদ্দীপকে মিসেস সাহিদা প্রথমে সঞ্চয় হিসাব খুলেছিলেন। আচ্ছা, সঞ্চয় হিসাব জিনিসটা কি? সঞ্চয় হিসাব হচ্ছে যে কি, যে তুমি এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট বা এমন একটা হিসাব যেখানে তুমি তোমার ইচ্ছা মতো টাকা জমা প্রদান করতে পারবা, কিন্তু তুমি প্রতি সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করতে পারবা না। ওকে, সেটাই কি সঞ্চয় হিসাব। সাধারণত চাকরিজীবী যারা, তারাই এই ধরনের হিসাবগুলো খুলে থাকে। আর মাথায় রাখতে হবে ব্যবসায়ীরা খুলে কি চলতি হিসাব, সাধারণ চাকরিজীবীরা বেশিরভাগ কি সঞ্চয় হিসাবটা খুলে থাকে। সো এই হিসাবের গ্রাহকগণ ব্যাংকিং লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের সুবিধাও পেয়ে থাকে। ওকে, সঞ্চয়ী আমানতকারী দিনের প্রয়োজনে অর্থ জমার সুযোগ পায়, মানে তার প্রয়োজন মতো তার যতবার ইচ্ছে কি অর্থ জমা দিতে পারে। পেয়ে থাকলেও সপ্তাহে 2 বারের বেশি কি সে টাকা উত্তোলন করতে পারে না। আর কি সঞ্চয় হিসেবে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ কি পাবা, সুদও পাবা। ওকে, সো এদিকে উদ্যোগের কনসেপ্টটাই তুলে ধরছে, তুমি তোমার ভাষায়, তোমার বইয়ের ভাষায় জিনিসটা তুলে ধরো। আচ্ছা, এবার হচ্ছে মিসেস সাহেবা পরবর্তীতে কী ধরনের হিসাব খুলেছে? পরবর্তীতে আমরা জানি বিশেষ সঞ্চয় হিসাব খুলেছে। সো এখানে পরবর্তীতে কি বিশেষ সঞ্চয় হিসাব খুলেছেন, কারণ এই হিসাবে প্রতি মাসে সে নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি মেয়াদ পর্যন্ত কি একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সঞ্চয়ের সুযোগ পাবে। মানে কি, সে ওই অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সময় পর মানে এনুইটি যেটা পড়েছিলাম, একটা নির্দিষ্ট সময় পর কি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা তার মন গড়া একটা অর্থ কি সে জমা রাখবে, কিন্তু মেয়াদ উত্তীর্ণ একযুগে বা মেয়াদান্তে একযুগে বা চুক্তি অনুযায়ী তা উত্তোলন করা যায়। মানে এমন হতে পারে যে কি সে একদম 10 বছরের জন্য খুলছে, সে হচ্ছে ইচ্ছা মতো টাকা জমা রাখতে পারে, বাট 10 বছর পরে সে উত্তোলন করতে পারবে, এটা করা যায়। অথবা সে কি চুক্তিতে, ধরো আমাকে 4 বছর পর পর, ঠিক আছে, আমাকে 4 বছর পর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হবে, অথবা প্রতি বছরে একবার আমাকে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া থাকবে। তো এটা করলে কি হয়, এটা করলে জনগণ কি বা একজন ব্যক্তি সে হচ্ছে তার একটা জিনিস কিনতে ইচ্ছা করলেও কি সে ওটা পারচেস করতে পারবে না, বা টাকাটা খরচ করে ফেলার একটা আশঙ্কা থাকবে না, কারণ ব্যাংক তাকে টাকাটা উত্তোলন করতে দিবে না। 1 বছর পরে বা 2 বছর পরে চুক্তি অনুযায়ী তাকে উত্তোলন করতে দিবে, অথবা মেয়াদান্তে উত্তোলন করতে দিবে। সো এখানে উদ্দীপকের কনসেপ্টটা এদিকে বলা হয়েছে যে কি উত্তোলনের সুযোগ থাকে, প্রয়োজনে তিনি কি উঠিয়ে ফেলে। ঠিক আছে, তারপর সে আরেকটা হিসাব খুলছে। সো মিসেস সাহিদার গৃহীত পরবর্তী হিসাবটি বিশেষ সঞ্চয় হিসাব। এই হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে তাকে জমা রাখতে হয়। এক্ষেত্রে ওই যে উদ্দীপকের কনসেপ্টটা বলছে, অর্থাৎ এই হিসাবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখা তার জন্য কষ্টকর হলেও তা ভবিষ্যতে বৃহৎ আকারে কি তার জন্য একটা বড় ধরনের সঞ্চয় হবে। তার পাশাপাশি কি সে চাইলেও কি টাকাটা উত্তোলন করতে পারবে না। আচ্ছা, আমরা আরেকটা দেখি। দেশে হঠাৎ করে অর্থনৈতিক মন্দা দেখা যায়। ঠিক আছে, অর্থনৈতিক মন্দা দেখা দেয়, বাংলাদেশ ব্যাংক খুবই উদ্বিগ্ন, পরিপত্র জারি করেছে। পরিপত্র মানে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বাণিজ্যিক ব্যাংকে কি পরিপত্র জারি করেছে এখন থেকে তাদের থেকে কি ঋণ নিতে হলে ব্যাংকে 1% অধিক হারে অর্থাৎ 6% হারে কি সুদ দিতে হবে। সো আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে যদি তারল্য সংকটে পড়ে। সো আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের শেষ ঋণের আশ্রয়স্থল। সেক্ষেত্রে আবার বাণিজ্যিক ব্যাংক চাইলেও কিন্তু কি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। সেক্ষেত্রে ইউজুয়ালি ব্যাংক হার হয়ে থাকে কত, 5%। ওকে, সো
এখন যেহেতু দেশের মানে আর্থিক মানে অর্থনৈতিক মন্দা দেখা দিছে, মানে কি জনগণের কাছে খুব বেশি ঋণ চলে আসছে, মুদ্রাস্ফীতি খুব বেশি দেখা দিছে, সেক্ষেত্রে যেটা হয় যে কি বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক বলছে তোমরা আমার থেকে আগে 5% হারে ঋণ নিতা, এখন তুমি 1% এক্সট্রা, মানে তুমি এখন থেকে আমার থেকে ঋণ নিতে হলে 6% হারে ঋণ নিতে হবে। তাহলে কি হবে, বাণিজ্যিক ব্যাংকও কি জনগণকে ঋণ দেওয়ার সময় একটু ঋণের হারটা কি করবে, বাড়াই দিবে। তাহলে কি জনগণ কম ঋণ নিবে, তাহলে যদি জনগণ কম ঋণ নেয় তাহলে জনগণের কাছে কম টাকা পয়সা চলে আসবে, তাহলে কি দেশের আলটিমেট মুদ্রাস্ফীতিটা কি নিয়ন্ত্রণে আসবে। সো সুদ দিতে বলা হয়েছে, কিন্তু কি কিছু ব্যাংক এটা না মানায়, কিছু ব্যাংক কি সেটা মানে নাই। ওকে, সো যার কারণে দ্বিতীয় পরিপত্রে আবার পরিপত্র জমা দিছে, পরিপত্রে জমা সঞ্চিতি 1% বৃদ্ধি করেছে, ঠিক আছে। সো পরিপত্রে জমা সঞ্চিতি মানে কি, যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে রিজার্ভ যেটা আছে, যে রিজার্ভ রেশিও আরও 1% বাড়াই দিছে। মানে আগে ধরো টোটাল আমানত ধরো 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকার উপরে ধরো আগে 1%, ঠিক আছে, 1% কত হবে, আর ধরো 1000 টাকা, ঠিক আছে। 1000 টাকা আগে জমা রাখতে হইতো কেন্দ্রীয় ব্যাংকের কাছে, টোটাল আমানতকৃত অর্থের 1% জমা রাখতে হইতো। এখন বলছে কি আরও 1% তোমার জমা রাখতে হবে, তাহলে কি 2% হয়ে গেছে, তাহলে কি তার 2000 টাকা তার ব্যাংকে জমা রাখতে হবে। এখন যদি বাণিজ্যিক ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের কাছে 2000 টাকা জমা রাখে, তাহলে কি হলো, তার 1 লাখ টাকা থেকে 2000 টাকা কমে গেছে। তার কাছে যেহেতু 2000 টাকা কমে গেছে, তাহলে কি সে 2000 টাকা জনগণকে কম ঋণ দিতে পারবে। ওকে, সো এইটার এইসবের থ্রুতেই কি কেন্দ্রীয় ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ করে থাকে অর্থনৈতিক মন্দা স্টেবল করার জন্য। সো জমা সঞ্চিতি 1% বৃদ্ধি করেছে, এতেও একটা মানে কার্যকর সাড়া না দেওয়ায়, মানে 2-1টা ব্যাংক মানে সাড়া না দেওয়ায় কি বাণিজ্যিক বাংলাদেশ ব্যাংক তাদেরকে ঋণ সুবিধা স্থগিত করেছে। সো এই যে রিজার্ভ রেশিও বা যত টাকা তাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ রাখার কথা, সেটা সে মান্য না করায় কি করছে, ওই সকল ব্যাংকে যে সকল ব্যাংকগুলো মান্য করে নেয় তাদেরকে কি করে নেয়, আর ঋণ প্রদান করছে না, বা ঋণ প্রদান করা থেকে কি করছে, স্থগিত করছে। এবার আসি নিকাশ ঘর কি, এবার কি খোলা বাজার নীতি। সো ফার্স্টে আসি যে নিকাশ ঘর কি। সো ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি হলো কি নিকাশ ঘর। মানে বিভিন্ন ব্যাংকের মধ্যে যে লেনদেনটা হয়, বিভিন্ন এক ব্যাংকের সাথে অন্য ব্যাংক, মানে ধরো অগ্রণী ব্যাংকের সাথে জনতা ব্যাংক, দুইটা কিন্তু আলাদা ব্যাংক, এই আলাদা আলাদা ব্যাংকের মধ্যে যে লেনদেনগুলো হয়ে থাকে, এই লেনদেনগুলো নিষ্পত্তি যেটা মানে যে হাউসটা করে থাকে বা যে প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে, সেটাই কি নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস। এবার আসি যে খোলা বাজার নীতি বলতে কি বুঝো। খোলা বাজার নীতি হচ্ছে কি ঋণ নিয়ন্ত্রণের একটা পদ্ধতি। সো কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে খোলা বাজারে যে বন্ড বা সিকিউরিটিজ বিল বা শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় বিক্রি করে থাকে তাকে খোলা বাজার নীতি বলে। ওকে, সো খোলা বাজার নীতির মাধ্যমে কি করে, ধরো জনগণের কাছে খুব বেশি টাকা পয়সা চলে আসছে, জনগণ হচ্ছে অনেক টাকার মালিক হয়ে গেছে, তাদের কাছে অনেক পরিমাণ ক্যাশ আছে। এখন জনগণের কাছে ক্যাশ আছে মানে কি সে হচ্ছে উল্টাপাল্টা অনেক খরচ করবে, যার কারণে দেশের মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। এক্ষেত্রে যেটা করে যে কেন্দ্রীয় ব্যাংক সিকিউরিটিজ ছাড়ে, ধরো ট্রেজারি বিল ছাড়ে, ট্রেজারি বন্ড ছাড়ে, তাহলে কি হয়, জনগণের কাছে এগুলো ছাড়লে জনগণ এগুলো ক্রয় করে, যখন এগুলো ক্রয় করে জনগণের কাছে কিন্তু ট্রেজারি বন্ড থাকে বা ট্রেজারি বিল থাকে, আর কেন্দ্রীয় ব্যাংক এগুলো বিক্রির মাধ্যমে জনগণ থেকে কি টাকাটা তুলে আনে বা টাকাটা নিয়ে নেয়। ওকে, সো অবশ্যই ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিলের একটা ভ্যালু আছে, একটা সুদের হার আছে, বাট স্টিল জনগণের কাছ থেকে কি টাকাটা উঠে আনার মাধ্যমে এই যে ঋণ নিয়ন্ত্রণ যে প্রক্রিয়াটা, সেটাই কি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটা উদ্দেশ্য। ওকে, সো ইউজুয়ালি যেটা হয় যে এই যে সিকিউরিটিজ বা বন্ড, এই যে বাজারে অর্থের সরবরাহ বেশি হলে, ওই যে জনগণের কাছে বেশি টাকা পয়সা চলে আসলে, কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে জনগণকে কি শেয়ার, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয়ের জন্য কি অবহিত করা হয় বা আগ্রহ প্রকাশ করা হয়। ওকে, যাতে জনগণ এগুলো কিনে আর কেন্দ্রীয় ব্যাংকের কাছে কি টাকা পয়সা চলে আসে। এবার আসে উদ্দীপকের প্রথম জারিকৃত পরিপত্রে ঋণ নিয়ন্ত্রণ কোন পদ্ধতির কথা বলা আছে। তো এখানে দেখো যে প্রথম পরিপত্রে কি ঋণের কনসেপ্টটা তুলে দিছে, যে তাহলে কি আমরা বলতে পারি কি ব্যাংক হারের নীতিটা কি
অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে, ঋণ নিয়ন্ত্রণের ব্যাংক হার নীতি যেটা। ওকে, তো উদ্দীপকে উল্লেখিত প্রথম জারিকৃত পরিপত্রে ঋণ নিয়ন্ত্রণের ব্যাংক হার পদ্ধতির মধ্যে মানে কথাটা বলা হয়েছে। ব্যাংক হার নীতি কি আমরা বলেছিলাম যে কি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত বিদ্যমান ব্যাংক হারের হ্রাস বৃদ্ধি, মানে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে হারে ঋণ গ্রহণ করে সেটাই কি ব্যাংক হার। এই ব্যাংক হার হ্রাস বৃদ্ধি করার মাধ্যমে একটা দেশের ঋণের নিয়ন্ত্রণ করাটাই কি মানে ব্যাংক হার নীতির মধ্যে পড়ে। ওকে, সো নিয়ন্ত্রণের কৌশলকে ব্যাংক হার নীতি বলে। বর্তমানে বাংলাদেশের ব্যাংক হার কত 5% আর কি। ওকে, সো এখানে উদ্দীপকের কনসেপ্টটা তুলে ধরছে যে দেশের মধ্যে কি অর্থনৈতিক মন্দা দেখা দিছে, ইনফ্লেশন বেড়ে গেছে বা মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো কি বলছে, তোমরা আমার থেকে আগে 5% হারে ঋণ নিতে, এখন নিবা কত 6% হারে। এখন যদি 6% হারে ঋণ নাও তাহলে কি বাণিজ্যিক ব্যাংকগুলোও কি ধরো মার্কেটে আগে জনগণকে আগে ধরো 8% হারে ঋণ দিত, এখন দিবে কত 10% হারে ঋণ। এখন যেহেতু 10% হারে ঋণ দিচ্ছে তাহলে কি জনগণ কি ঋণ নিতে চাবে না। যদি জনগণ ঋণ নিতে না চায় তাহলে কি জনগণের কাছে কি টাকা পয়সা কমে আসবে। এই যে এর মাধ্যমেই কি কেন্দ্রীয় ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তো এখানে এই জিনিসটাই বলা হয়েছে যে সে ঋণ নিয়ন্ত্রণের ব্যাংক হার পদ্ধতিটা তারা অ্যাপ্লাই করছে। যদি উদ্দীপকের কনসার্নটা তুলে ধরছে, তারপর বলা হয়েছে যে এখানে ব্যাংক হার পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করেছে, সুতরাং প্রথম জারিকৃত এটা কি ব্যাংক হার নীতি। ওকে, ব্যাংক হার পদ্ধতি। ঋণ সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করুন। সেটা অবশ্যই একটা যৌক্তিক স্টেপ যেটাকে বলতে পারি আমরা। এটার জন্য যে জিনিসটা দায়ী সে কি কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণের নীতিটা এখানে ফলো করছে। সো নীতির আলোকে ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে, যা যথার্থ বলে আমি মনে করি। সো এখানে তুমি ফার্স্টেই তোমার এই যে মানে তোমার যে জ্ঞানমূলক কনসেপ্ট এটা তুমি তুলে ধরার চেষ্টা করবা। এরপরে লিখবা তোমার যে এক্সট্রা যে নলেজগুলো তুমি বই থেকে গ্রহণ করছো বা বই থেকে জানছো সেটা তুমি কি আর একটু এলাবোরেট করবা। তাহলে তোমার খাতার একটু অংশ দেখেই স্যার কি বুঝবে যে তুমি এটা পড়ছো। তাহলে তোমার কি তুমি স্যারও জানে তুমি এরপরে উদ্দীপকের সাথে তুমি মিলায় লিখবা, তুমিও জানো কি তুমি উদ্দীপকের সাথেই এরপরের পার্টটা মিলায় লিখবা, তাই না? তো স্যার একটু অংশ নাও পড়তে পারে। তো তুমি যদি ফার্স্টের একটু অংশ তুমি বই থেকে যা জানছো আর তুমি যদি জ্ঞানমূলকটা ঠিকমতো লিখতে পারো তাহলেই কি তোমার নাম্বারটা তোমার 4-এ 4 স্যার দিতে বাধ্য। ওকে, সো প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণের নীতি জিনিসটা কি? এটার মাধ্যমে যে কোনো তালিকাভুক্ত ব্যাংক প্রচলিত নিয়ম ভঙ্গ করলে, কোনো ধরনের নিয়ম ভঙ্গ করলে, কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ম না মানলে, ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে বাধাগ্রস্ত করলে তাহলে কি হবে? কেন্দ্রীয় ব্যাংক যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সেটাই কি প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ বলে। ওকে, সো এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি ঋণ সুবিধা স্থগিত করে দিতে পারে। সো এই জিনিসগুলাই কি এখানে ঘুরে ফিরে আবার বলা হয়েছে। সো তুমি তোমার ভাষায় আর বইয়ের ভাষায় কি সুন্দর মতো লেখার চেষ্টা করবা। আচ্ছা, এবার যদি আরেকটা আমরা যদি দেখি যে মিস্টার রহিম একজন ব্যবসায়ী, তিনি তার পাওনাদারের নিকট হতে একটি চেক পান। তার পাওনাদারের নিকট থেকে একটা চেক পান যার বাম পাশে আর আড়িভাবে কি যেটা দাগ কাটা আছে, মানে কি সে একটি দাগ কাটা চেক পায়। সো চেকের মধ্যে লেখা হয়েছে কি হারযোগ্য নয়, কথাটি লেখা ছিল। ওকে, সো চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ম্যানেজার সাহেব সরাসরি চেকের অর্থ দিতে অপারগতা প্রকাশ করে, কারণ জানি দাগ কাটা চেকের টাকা কি সরাসরি হাতে দেওয়া হয় না। দাগ কাটা চেকের টাকাটা যে চেকটা বহন করতেছে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। ওকে, তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, তাকে ক্যাশ না দিয়ে কি তার ব্যাংক অ্যাকাউন্টে কি টাকাটা ট্রান্সফার করা হয়। সো অপারগতা প্রকাশ করে, তবে টাকা উঠানোর জন্য তিনি রহিমকে একটি সহজ উপায় বলে দেন। সো মিস্টার রহিমের এই জিনিসটা পছন্দ হয় না যে আমি তো চাচ্ছি ক্যাশ, উনি কেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। সো মিস্টার রহিমকে ব্যাংক একটা পদ্ধতি বলে দিছে আর কি। ওকে, সো আমরা যদি দেখি যে হুকুম চেক কি আর অগ্রিম চেক বলতে কি বুঝো। সো হুকুম চেক হচ্ছে যে চেকে প্রাপকের নামের শেষে অথবা আদেশ অনুসারে শব্দদ্বয় লেখা থাকে তাকে কি বলবো আমরা হুকুম চেক বলবো বা আদেশ চেক বলবো। মানে এই ধরনের চেকে প্রাপকের নাম লেখা থাকবে প্লাস এই কথাটা লেখা থাকবে অথবা আদেশ অনুসারে। ওকে,
সো এটা মাথায় রাখো, এই দুইটা জিনিস তুমি লেখার চেষ্টা করবে পরীক্ষার হলে, তাহলে নাম্বার পাবা। অগ্রিম চেক বলতে কি বুঝো? অগ্রিম চেক হচ্ছে যে চেক ভবিষ্যতের কোনো তারিখ দিয়ে প্রস্তুত করা হয় তাকে অগ্রিম চেক বলা হয়। সো এই ধরনের চেক প্রস্তুতি চেক ইস্যুর তারিখ উল্লেখ না করে কোনো ভবিষ্যৎ তারিখ বা পরবর্তী তারিখে উল্লেখ করা হয়ে থাকে। মনে করো এটা চেক, চেকটার মধ্যে চেকটার এখানে ডেটের যে সাইনটা, ওই ডেটের মধ্যে আজকের ডেট না লিখে, যে আজকে ডেট না লিখে এটা পরবর্তী 2 দিন বা 3 দিন পরে ডেট লেখা হয়। মনে করো আজকে ধরো 5 তারিখ, হ্যাঁ ধরো তোমার 10 তারিখে ডেট লিখে দিছে, ওকে, তাহলে কি তুমি এই চেকটা শুধুমাত্র 10 তারিখ যদি নিয়ে যাও তাহলে কি তুমি টাকাটা ভাঙাইতে পারো, বাট চেকের টাকাটা তুমি পাবা, এর আগে তুমি পাবা না, ওকে। আবার তুমি 10 তারিখের পরে গেলে এটা আবার বাসি চেক হয়ে যাবে, ওকে। সো এই কনসেপ্টগুলো মাথায় রেখো। সো বাসি চেকের কনসেপ্ট যদি আলাদা, কারণ তোমার যদি 10 তারিখ লেখা থাকে, তুমি ওই 10 তারিখ তুমি যদি 12 তারিখেও যাও তাহলেও কি, তাহলে তুমি টাকাটা উত্তোলন করতে পারবা, ওকে। কারণ বাসি চেক হয় শুধুমাত্র কি, মানে চেকের লিখিত তারিখ থেকে 6 মাস পর, 6 মাস পর্যন্ত কি ওই টাকাটা উত্তোলন করা যায়, 6 মাস পরে তোমার ওই চেকটা বাসি হয়ে যায়, ওকে। সো ওই চেকের টাকা তুমি উত্তোলন করতে পারবা না। সো রহিমের পাওনাদারকে নিকট থেকে যে চেকটি পেয়েছে সেটি কি চেক? সো যে চেকটি পেয়েছে আমরা কি বলবো, সেটা দাগ কাটা চেক। পাওনাদারের নিকট থেকে যে চেকটি পেয়েছে তা একটি কি সাধারণভাবে দাগ কাটা চেক, ওকে। সো দাগ কাটা চেক কাকে বলে আমরা যদি বুঝি, যে যদি কোনো দাগ কাটা চেকের 2 দাগের মাঝখানে আগে হচ্ছে দাগ কাটা চেকটা যদি বুঝি, যে হুকুম চেক বা বাহক চেকের কোনাকুনি মানে উপরের বাম সাইডে যদি 2টা দাগ কেটে দেওয়া হয়, সেটাকে কি বলবো আমরা, দাগ কাটা চেক বলবো। এখন দাগ কাটা চেকের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে, এর মধ্যে একটা কি সাধারণভাবে দাগ কাটা চেক। এটার মধ্যে যেটা বলা হয় যে 2 দাগের মাঝখানে ব্যাংক শব্দের উল্লেখ না থাকে, যে কোন ব্যাংক থেকে সে টাকা তুলতে পারবে সেটা যদি উল্লেখ না থাকে, তবে উক্ত চেক সাধারণভাবে দাগ কাটা চেক হিসেবে কি গণ্য হয়ে থাকবে। এই ধরনের চেকে 2 দাগের মাঝখানে অ্যান্ড কোং, প্রাপকের হিসাব বা হস্তান্তরযোগ্য নয় শব্দদ্বয় উল্লেখ থাকে কি। সো এখানে কি ব্যাংকের নাম উল্লেখ না থাকে, যদি এই অ্যান্ড কোং বা প্রাপকের হিসাব বা হস্তান্তরযোগ্য নয় এইসব জিনিস যদি উল্লেখ থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, সাধারণ কি দাগ কাটা চেক বলে থাকবো। যদি উদ্দীপকের কনসার্নটা তুলে ধরছে, তারপর কি তুমি তোমার ভাষায় উদ্দীপকের সাথে তোমার বইয়ের ভাষাটা মিক্স করে লিখবে, খালি উদ্দীপকটা তুলে দিয়ে আসবা না, ওকে। আচ্ছা, ব্যাংক ম্যানেজার মিস্টার রহিমকে টাকা উঠানোর জন্য কি সহজ উপায় বলে দেন, ওকে। সো এই ক্ষেত্রে মিস্টার রহিম যেটা করতে পারে, মিস্টার রহিম তার পাওনাদারের কাছে যেয়ে এই যে দাগগুলা সেগুলো উঠাই ফেলতে পারবে। তো মিস্টার রহিম কি করবে, দাগগুলা কেটে দিবে, রহিমের পাওনাদার দাগগুলা কেটে দিয়ে অপর পেজে লিখে দিবে, মানে মালিক লিখে দিবে যে হ্যাঁ এটা দাগগুলা কি করা হয়েছে। যেমন বলি যে একটা টার্ম আছে যে কি, ম্যানেজার মিস্টার রহিমকে দাগ কাটা চেকের টাকা উত্তোলন চেকের প্রস্তুতকারীর দ্বারা চেকের দাগ অপসারণের বিষয়টি অবগত করেছে। মানে এই যে দাগ কাটা আছে, এই দাগগুলা কেটে চেকের অপর পেজে লিখে দিবে যে দাগ অপসারণ করা হলো বা দাগ কাটা চেকটি অপসারণ করা হলো, হ্যাঁ। তার ফলে কি হবে, এর ফলে ম্যানেজার তাকে কি তার দাগ কাটা চেকের ক্ষেত্রে যেটা হয় যে কি তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, যেহেতু দাগগুলা অপসারণ করে দিছে বা মুছে ফেলা হয়েছে, তার কারণে তাকে কি রহিমকে ব্যাংক ক্যাশে টাকা দেবে, ওকে। সো দাগ কাটা চেকের অর্থ নগদায়নে চেকটি প্রাপকের হিসাবের মাধ্যমে ব্যাংকে উপস্থাপন প্রয়োজন হয়, যার প্রেক্ষাপটে ব্যাংকের চেকের অর্থ প্রাপকের হিসাবে জমা করে, ওকে। অর্থাৎ এই চেকের অর্থ ব্যাংক নগদে প্রদান করে না। সো মিস্টার রহিম একজন ব্যবসায়ী, তিনি তার পাওনাদার হতে একটি দাগ কাটা চেক সংগ্রহ করে, তবে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক ম্যানেজার নগদে টাকা দিতে চায় নাই। এই পর্যায়ে একটা কি মানে ব্যাংক ম্যানেজার রহিমকে কি একটা ট্রিক্স বলছে বা একটা জিনিস করতে বলছে, যে চেকের টাকা নগদায়নে একটি সহজ উপায় বলে দিছিল আর কি। সো ব্যাংক ম্যানেজারকে মূলত রহিমকে চেকটির দাগ অপসারণের বিষয়ে পরামর্শ দেয়। সো এক্ষেত্রে মিস্টার রহিম চেকের প্রস্তুতকারীর দ্বারা চেকের বাম প্রান্তের যে আড়াআড়ি 2টা দাগ আছে, হ্যাঁ, সেটা কেটে নিতে পারবে আর কি। সে কেটে নিয়ে তার মালিক আবার কি মানে এই চেকটা যে বানাইছে সে কি আবার সিগনেচার করে দিবে। তাহলে কি হবে, যে এই চেকটার দাগ কাটা চেক হবে না, এটা কি নর্মাল একটা চেকের মতো হবে, যার কারণে সে যদি ব্যাংকে যায় তাহলে কি তাকে ক্যাশ টাকা দিয়ে দিবে, ওকে। সো আই হোপ তোমাকে কনসেপ্টটা বুঝাইতে পারছি।
তোমরা হচ্ছে নিজের ভাষায়, নিজের কনসেপ্টের ভাষায় আর কি বইয়ের ভাষায়, উদ্দীপকের ভাষায় মিলিয়ে টুলিয়ে এগুলো এইভাবে লিখো আর কি। ওকে, সো এবার আসি বিমার পার্টটা নিয়ে। ওকে, সো মিস্টার রায়হান একজন সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি মালিক। তার কিছু পণ্য সবসময় শিল্প গুদামে থাকে, কিছু থাকে আঞ্চলিক গুদামে, আবার কিছু থাকে বন্দরে সংরক্ষিত থাকে। তাহলে তার সে যেহেতু একজন মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান, তার কাঁচামালগুলা বা তার প্রোডাক্টগুলা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় থাকে। ওকে, সো তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা পণ্যের নিরাপত্তার কথা চিন্তা করে তাই একটি মাত্র বিমাপত্রের আওতায় তার সকল পণ্যের বিমা করছে। তো কি একটা বিমাপত্রের আওতায় তার সবগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকার পণ্যের কি করছে, বিমা করছে। সো একদিন হঠাৎ করে আঞ্চলিক কেন্দ্রে সংরক্ষিত পণ্য আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সো তার কি বিভিন্ন জায়গায় আছে, শিল্প গুদামে আছে, আঞ্চলিক গুদামে আছে, আর কি বন্দরে আছে। এর মধ্যে তার আঞ্চলিক গুদামের পণ্য কি হয়েছে, একদম সবগুলা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তিনি যথানিয়মে বিমা দাবি উপস্থাপন করে। ওকে, সো বিমা সে যে ইন্স্যুরেন্স করছে, সেই ইন্স্যুরেন্সের জন্য সে কী করছে, দাবি চাইছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। আচ্ছা, অগ্নি অপচয় কি? অগ্নি অপচয় হচ্ছে যে অগ্নিকাণ্ডের ফলে বা অগ্নিকাণ্ডের ফলে যে কি সহায় সম্পত্তির যে ক্ষয়ক্ষতি হয় তাকেই কি বলে, অগ্নি ক্ষতি বা অগ্নি অপচয় আর কি। সো অগ্নিকাণ্ডের ফলে যে সম্পদের যে ক্ষয়ক্ষতি হয় সেটাই কি, অগ্নি অপচয়। মূল্যায়িত বিমাপত্র বলতে কি বুঝো? মূল্যায়িত বিমাপত্র বলতে যে তুমি, আচ্ছা যদি এখান থেকে বলি যে অগ্নিবীমা চুক্তির সময় বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়। ধরো তোমার এটা হচ্ছে, ধরো তোমার কারখানা, ঠিক আছে? এখন বিমা দুই ধরনের হতে পারে। একটা কি হতে পারে যে আমি বিমা কোম্পানির কাছে বলতে পারো যে কি এই কারখানার যতগুলো পণ্য আছে সেই পণ্যের উপরে আমি বিমা করতে চাই, ঠিক আছে? তো ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে বিমাপত্রের আলোকে কি সিগনেচার করে তোমাকে এই পণ্যের উপরে বিমা দিয়ে দিছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে কি যে তোমার কারখানায় যতগুলা পণ্য আছে ততগুলা পণ্য তুমি আগে বের করলা যে হ্যাঁ আমার কোম্পানিতে 1000টা পণ্য আছে, প্রত্যেকটার বাজার মূল্য এত বা প্রত্যেকটার দাম এত, অত টাকার উপরে তুমি কি নির্ধারিত করছো কি যে আমার প্রায় 1 কোটি টাকার একটা বিমাপত্র করতে চাই, যেহেতু এই 1 কোটি টাকার পণ্য আছে। ওকে, সো এই যে টাকাটা আগে আগে নির্ধারিত করে নেওয়া, নির্ধারণ করে ওই নির্ধারিত টাকার উপরে বিমা করা, সেটাকেই কি বলে মূল্যায়িত বিমাপত্র। ওকে, সো এই কনসেপ্টটা তুমি মাথায় রাখার চেষ্টা করো। সো এক্ষেত্রে যে তোমার দুর্ঘটনার পর ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হয় না, ঠিক আছে? তুমি দুর্ঘটনার পরে যে কত টাকার পণ্য ক্ষতি হয়েছে সেটা মূল্যায়ন করা হয় না, কারণ তোমার অলরেডি আগেই কি বিমাকৃত বিষয়বস্তুর মূল্যটা নির্ধারণ করে তারপর বিমা করা হয়েছে। ওকে, সো কতটা আগুন লাগার পরে তোমার এটা এই ক্ষেত্রে কি করা হয় না, কত টাকার মূল্য আগুনে পুড়ছে, কত টাকা ভালো আছে, এগুলো যাচাই বাছাই করা হয় না। সো উদ্দীপকে মিস্টার রায়হান কী ধরনের বিমাপত্র গ্রহণ করেছে? সো এখানে যদি দেখি যে সে অনেকগুলা ছোটো ছোটো জায়গার বিমা একটা বিমাপত্রের আন্ডারে আনছে, তাহলে আমরা বলতে পারি কি ভাসমান বিমাপত্র যেটাকে বলি সেটা সে ফলো করছে। সো উদ্দীপকে মিস্টার রায়হান ভাসমান অগ্নি বিমাপত্র গ্রহণ করছে। এখানে অগ্নিটা লিখতে হবে। সো অগ্নি বিমাপত্র গ্রহণ করছে। এক্ষেত্রে যে বিমা ব্যবস্থায় একই ব্যক্তির বিভিন্ন স্থানে সম্পত্তি থাকায় একটা বিমার আওতায় কি বিমা করা হয়ে থাকে বা একটা বিমাপত্রের আওতায় বিমা করা হয়ে থাকে, তাকে ভাসমান বিমাপত্র বলা হয়ে থাকে। এই বিমাপত্রে প্রতিটি পণ্যের জন্য পৃথকভাবে, ধরো আঞ্চলিক জায়গায় দেখো যে আঞ্চলিক গুদাম, আবার শিল্প গুদাম, আবার বন্দরের জন্য আলাদা আলাদা করে প্রিমিয়াম না দিয়ে যে এটার জন্য এই প্রিমিয়াম, ওইটার জন্য ওই প্রিমিয়াম, এভাবে প্রিমিয়াম না দিয়ে করে একটা গড় করা হয় বা একটা অ্যাভারেজ করা হয়, ঠিক আছে? ওই অ্যাভারেজ করে ওই অ্যাভারেজটা তোমাকে প্রদান করতে হবে। সো এক্ষেত্রে বিমাপত্রের প্রতিটি পণ্যের জন্য পৃথক প্রিমিয়াম নির্ধারণ করে মোট প্রিমিয়ামের কি করা হয়, গড় নির্ধারণ করা হয়। সো ওটাতে একটা প্রিমিয়াম, টোটাল টাকাটাকে যোগ করে 3 দিয়ে ভাগ আর কি, ঠিক আছে? যে বন্দরেরটা, শহরেরটা আর অঞ্চলেরটা, ঠিক আছে? এই 3টার প্রিমিয়াম নির্ধারণ করে ঝুঁকির উপর নির্ধারণ করে প্রিমিয়াম সেট করা হয় আর কি। ইউজুয়ালি যেটার মধ্যে বেশি ঝুঁকি সেটার প্রিমিয়াম একটু বেশি হবে। তারপর 3টা যোগ করে কি 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজটা বের করে দেওয়া হয়। সো এইদিকে উদ্দীপকের কনসার্নটা তুলে ধরে লাস্টে আবার বলে দিছি কি
যে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে এইসব বৈশিষ্ট্য ভাসমান বিমাপত্রের বৈশিষ্ট্যে পাওয়া যায়। ঠিক আছে, উদ্দীপকের কনসার্নগুলো কোথায় পাওয়া যায়? ভাসমান অগ্নিবীমার মধ্যে পাওয়া যায়। এবার আসি যে মিস্টার রায়হান কি বিমা দামে, মিস্টার রায়হান কি বিমা দাবি পাওয়ার অধিকারী, মানে মিস্টার রায়হান কি বিমা দাবি পাবে? যেহেতু কি তিনটার মধ্যে আগুন লাগে না, যে কোনো একটার মধ্যে আগুন লাগছে, ওকে, তাহলে কি সে টোটাল টাকাটাকে বিমা পাবে বা তাকে কি বিমা পরিশোধ করা হবে কি না? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ সে ভাসমান বিমাপত্রের কনসেপ্টটাই এমন যে যে কোনো একটা জায়গায় আগুন লাগলেই তোমার বিমা দাবি পরিশোধ করা হবে। সো মিস্টার রায়হানের যৌক্তিকভাবেই বিমা দাবি পাওয়ার অধিকারী। ভাসমান বিমাপত্রের আওতায় বিভিন্ন স্থানে রক্ষিত সম্পত্তি বা পণ্যের জন্য, বিভিন্ন স্থানে রক্ষিত সম্পত্তি বা পণ্যের জন্য আলাদা আলাদাভাবে প্রিমিয়াম নির্ধারণ করে সেটার গড় করা হয়ে থাকে। সেটার গড় থেকে প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ করা হয়। কোনো পণ্যের ক্ষতি হলেই কি বিমা গ্রহীতা প্রিমিয়াম অনুযায়ী ক্ষতিপূরণ লাভ করবে। ওকে, সো যতটা ক্ষতি হয়েছে সেটাকে প্রিমিয়াম অনুযায়ী সেটা অ্যাডজাস্ট করে তারপর তাকে কি ক্ষতিপূরণটা দেওয়া হয়ে থাকবে। তো তিনটার মধ্যে যে কোনো একটাতে আগুন লাগলে কি সে ক্ষতিপূরণ পাবে আর কি। সো উদ্দীপকে মিস্টার রায়হান শিল্পগুদামে, শিল্পতে, আবার আঞ্চলিকে, আবার বন্দরে সংরক্ষিত ছড়িয়ে থাকার সম্পত্তির উপরে কি ভাসমান বিমা করছে। ওকে, সো মিস্টার রায়হানের উত্থাপিত বিমা দাবিটি বিমা চুক্তি অনুযায়ী যথার্থ, যেহেতু তিনি ভাসমান অগ্নিবিমা গ্রহণ করেছে। সো উল্লিখিত সম্পত্তির মধ্যে আঞ্চলিক কেন্দ্রে রক্ষিত পণ্য ও অন্তর্ভুক্ত, তাই বিমাপত্রের বিষয়বস্তু অগ্নি। সো এখানে ঘোরাফেরা একই কথাই বলছে। তো তুমি তোমার বইয়ের আলোকে আর তোমার জেনারেল নলেজ অনুযায়ী তুমি তোমার কনসেপ্টটা যেহেতু জানো, ওই কনসেপ্ট অনুযায়ী তুমি লিখবা। ওকে, তো তোমার লিখতে পারা জানতে হবে, তোমার কনসেপ্টটা জানতে হবে, তোমার বইয়ের মতো হুবহু হতে হবে না, এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। সো আরেকটা যদি সৃজনশীল দেখি যে মিস্টার সাজ্জাদ একজন বৈমানিক, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা পেশায় নিয়োজিত থাকায় তার পরিবারের কথা চিন্তা করে এককালীন কিস্তি পরিশোধের ভিত্তিতে এককালীন কিস্তি মানে সে একবারই প্রিমিয়াম প্রদান করবে। ঠিক আছে, সো একটা নির্দিষ্ট সময় পর প্রিমিয়াম প্রদান করবে না, একবারই প্রিমিয়াম প্রদান করবে। সো একটা নির্দিষ্ট কিস্তি পরিশোধের ভিত্তিতে 5 বছর মেয়াদে একটি জীবন বীমা করছে। ওকে, সো 5 বছর অতিবাহিত হলে তিনি বীমা দাবি করলে কি বীমা কোম্পানি তার প্রত্যাখ্যান করে। ওকে, সো 5 বছরের জন্য বীমা করছে, এখন 5 বছর অতিবাহিত হয়ে গেছে, সে জীবিতই আছে। ওকে, সে যখন বীমা কোম্পানির কাছে যায় তাকে কি বীমা কোম্পানি তাকে আর বিমার টাকাটা দেয় নাই। ওকে, সে যদি 5 বছরের মধ্যে যদি মারা যেত তাহলে কি তার ফ্যামিলি ওই টাকাটা পাইতো। সো অন্যদিকে মিস্টার আলিম 18 বছর মেয়াদে একটি জীবন বীমা গ্রহণ করে 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যায়। মিস্টার আলিমের স্ত্রী দাবি স্থাপন করলে বীমা কোম্পানি কি দাবি পরিশোধ করে দেয়। সো এটা সম্পর্কে আমরা একটু পরে আসতেছি। তো আই হোপ তুমি কনসেপ্টটা ধরতে পারছো যে কী বলতে চাচ্ছে উদ্দীপকে। সো সমর্পণ মূল্য কি আর মৃত্যুহার পঞ্জি বলতে কি বুঝো? আচ্ছা, সমর্পণ মূল্য বা স্যারেন্ডার ভ্যালু এটা হচ্ছে যে বিমা পলিসি কোম্পানির নিকট অর্পণের পর পলিসি মালিক যে পরিমাণ অর্থ গ্রহণ করে তাকে সমর্পণ মূল্য বলে। মানে হচ্ছে যে তুমি ধরো 10 বছরের জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স নিছো বা একটা জীবন বীমা নিছো, এখন তুমি 5 বছর পরে তুমি আর প্রিমিয়াম দিতে পারতেছো না, তোমার হয়তো বা ফাইন্যান্সিয়াল একটু সমস্যা আছে, যার কারণে তুমি 5 বছর পরে তুমি আর প্রিমিয়াম দিতে পারতেছো না, তুমি আর প্রিমিয়ামটা চালা যেতে পারতেছো না। এখন এই সময়ে এসে তুমি কি বিমা কোম্পানিকে বলতে পারো, ভাই আমি হচ্ছে কি আর দিতে পারতেছি না টাকা পয়সা, এখন এই বিমা চুক্তিটাকে ক্যান্সেল করে দেন। এখন ক্যান্সেল করে দিলে যে জিনিসটা হবে যে যেই লোকটা বিমা প্রিমিয়াম 5 বছর ধরে দিয়ে আসতেছে তার তো পুরাই লস। চিন্তা করে দেখো, সে 5 বছর ধরে টাকা দিয়ে গেল, সে এখন আর কোনো টাকাই পাচ্ছে না। ওকে, সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য বিমা কোম্পানি তাকে সমর্পণ মূল্য দিয়ে থাকে, যে কিছু পরিমাণ অর্থ তাকে যে বিমা টাকা দিছে বা যে বিমা প্রিমিয়াম দিছে তাকে কিছু পরিমাণ টাকা তাকে দেওয়া হয়, যে হ্যাঁ তুমি 5 বছর পর্যন্ত প্রিমিয়াম দিছো, সেই সাপেক্ষে তোমাকে কিছু টাকা আমরা দিলাম। ব্যাপারটা এমনই আর কি। সো এটার সংজ্ঞাটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট তুমি তোমার কনসেপ্ট বুঝে লিখে আসার চেষ্টা করবা। এবার আসছে যে মৃত্যুপঞ্জি, যেটাকে বলে যে অতীত পরিসংখ্যানের ভিত্তিতে যে নির্দিষ্ট বয়সসীমার হাজার প্রতি মৃত্যুর সম্ভাবনাটাকে কি বলে? সম্ভাবনা যে সারণীতে প্রস্তুত করা হয় তাকে কি মৃত্যুহার পঞ্জি বলে। মানে একটা চার্ট থাকবে, একটা চার্টের মধ্যে এইজ রেঞ্জ থাকবে 0 থেকে 5। ওকে, আচ্ছা ধরো এখানে আসে ধরো 50 থেকে 60। ওকে, আবার নিচে আসে 80 থেকে 90।
সো এই বয়সে মানুষের মৃত্যুর হার, ঠিক আছে, মৃত্যুর হার বা মৃত্যুর সম্ভাবনার একটা মান দেওয়া থাকে। সো ধরো 0 থেকে 5 বছরে মানুষের মৃত্যুর মানে একটা বাচ্চার মৃত্যুর হার কম থাকে, হ্যাঁ, 50 থেকে 60-এ একটু বেশি হয় মৃত্যুর হার বা মৃত্যুর সম্ভাবনা, যেটাকে বলে মৃত্যুর হার না সম্ভাবনা। আবার কি 80 থেকে 90-তে কি এই সম্ভাবনা খুব বেশি হয়ে থাকে। ওকে, সো এই যে এই মৃত্যুপুঞ্জির আলোকে বিমা প্রিমিয়ামটা সেট করা হয়। ওকে, একটা ছোটো বাচ্চার কি প্রিমিয়াম কম হবে, কারণ তার মৃত্যু সম্ভাবনা কম। একটা 70 থেকে 80 বছরের একটা মানুষের প্রিমিয়াম অনেক বেশি হবে, কারণ সে যে কোনো সময় কি মৃত্যুবরণ করতে পারে, তার সম্ভাবনা কি খুব বেশি। সো এই বিমা কোম্পানি কি এই মৃত্যুপুঞ্জি দেখেই কি বিমা প্রিমিয়ামটা সেট করে। উদ্দীপকে মিস্টার সাজ্জাদ যে বিমাপত্র ক্রয় করে, মিস্টার সাজ্জাদকে ওই যে বৈমানিক যে কিনা কি 5 বছর পরে কি সে টাকাটা ফেরত পায় নাই। সো যে বিমাপত্র ক্রয় করেছে তা মেয়াদের ভিত্তিতে কি ধরনের বিমাপত্র? সো মেয়াদের ভিত্তিতে কয়েক ধরনের বিমাপত্র হয়ে থাকে। এক্ষেত্রে সেই যে বিমাপত্রটা ক্রয় করছে, যে উদ্দীপক মিস্টার সাজ্জাদ মেয়াদের ভিত্তিতে একটি সাময়িক বিমাপত্র ক্রয় করেছে। তো সাময়িক বিমাপত্র খুবই কম সময়ের জন্য হয়ে থাকে, 2 মাস, 5 মাস, 1 বছর বা 5 বছরের জন্য হয়ে থাকে। তো এই বিমাপত্র স্বল্প মেয়াদের জন্য সাধারণত 3 মাস থেকে 5 বছরের জন্য খোলা হয়ে থাকে, তাকে সাময়িক বিমাপত্র বলে। সো এই বিমাপত্রের মেয়াদের মাধ্যমে বিমাগ্রহীতা যদি মারা যায়, সো ওই টাইম ফ্রেমের মধ্যে সে যদি 3 মাসের জন্য বিমাপত্র নিয়ে থাকে, সে যদি 3 মাসের মধ্যে মারা যায়, তাহলে তার নমিনি বা তার ফ্যামিলি কি টাকাটা পাবে। সে যদি 3 মাস পর্যন্ত সে যদি জীবিত থাকে বা 3 মাস পরে যদি সে জীবিত থাকে, সে ওই টাকাটা পাবে না। সো সে যদি তবে যদি মারা না গেলে সে কি কোনো বিমা দাবি প্রদান করা হয় না। সো আই হোপ তুমি কনসেপ্টটা বুঝতে পারছো কি সাময়িক বিমাপত্র ক্রয় করছে, যেটা কি 3 মাস থেকে 5 বছরের জন্য হয়ে থাকে। সো উদ্দীপকের কনসার্নে তুমি কি জিনিসটা লেখার চেষ্টা করো। এবার আসি যে উদ্দীপকের দ্বিতীয় বিমাপত্রটি, মানে আলমগীর যে বিমাপত্রটা গ্রহণ করছে, সেটা কি হয়েছে, সে 18 বছরের জন্য একটা বিমাপত্র নিচ্ছে, যেটা কি সে মারা যাওয়াতে বা হৃদরোগে মারা যাওয়াতে তার ফ্যামিলি টাকাটা পাইছে। এক্ষেত্রে দ্বিতীয় বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আর্থিক সুরক্ষার, সো এখানে যদি কোশ্চেনটা দেখি, যে দ্বিতীয় বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আর্থিক সুরক্ষার সুযোগ দেয়। সো এই ক্ষেত্রে যেটা হয়, উনি যে বিমাপত্রটা গ্রহণ করছে সেটা হচ্ছে কি সে 18 বছরের জন্য বিমা নিচ্ছে। সে 18 বছর পর্যন্ত সে যদি জীবিত থাকতো, তাহলে কি বিমা কোম্পানি তাকে বিমাকৃত অর্থটা, ঠিক আছে, বিমাকৃত অর্থটা তাকে ফেরত দিয়ে দিত। মানে সে যদি 1 কোটি টাকার বিমা করে থাকতো 18 বছরের জন্য, সে যদি 18 বছরের মধ্যে যদি মারা যায়, তাহলে তার ফ্যামিলি 1 কোটি টাকা পাবে। আর যদি সে 18 বছর পর্যন্ত সে যদি জীবিত থাকে, 19তম বছরে যে তাকে ওই বিমার টাকাটা দিয়ে দেবে, মানে 1 কোটি টাকাটা তাকে দিয়ে দেবে, যেহেতু সে 18 বছর ধরে কি প্রিমিয়াম দিয়ে গেছে। আচ্ছা, সো নির্দিষ্ট মেয়াদের জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় এবং মেয়াদ শেষে বা বিমাগ্রহীতার মারা গেলে, মেয়াদ শেষে অথবা বিমাগ্রহীতা মারা গেলে বিমা দাবি পরিশোধ করা হবে। ওকে, সো তাকে মেয়াদি বিমাপত্র বলে। সো উদ্দীপকে মিস্টার আলিমের কনসেপ্টটা তুলে ধরছে। তারপর যেহেতু সে মিস্টার আলমগীর নির্দিষ্ট সময় পর প্রিমিয়াম প্রদান করছে, এই প্রিমিয়ামের অর্থ কি, যেহেতু মেয়াদ পূর্তির আগে প্রদান করা হবে না, তাই বিমা কোম্পানি এই অর্থ বিনিয়োগের সুযোগ পাবে। ঠিক আছে, সে যে 18 বছর ধরে বিমা কোম্পানিকে যেই টাকাটা সে প্রিমিয়াম হিসেবে দিচ্ছে, ওই টাকাটা বিমা কোম্পানি অন্যান্য জায়গায় কি করতে পারবে, ইনভেস্ট করতে পারবে। অন্যান্য জায়গায় ইনভেস্ট করে বিমা কোম্পানি কি করবে, মুনাফা অর্জন করবে। যার কারণে বিমা কোম্পানির জন্য একটা বিনিয়োগের মাধ্যম বা একটা বিনিয়োগের একটা সোর্স। তার পাশাপাশি এটা কি একটা ফ্যামিলিকে কি করতেছে, সুরক্ষা প্রদান করতেছে, একটা মানুষকে কি করতেছে, সুরক্ষা প্রদান করতেছে। সো এই কনসেপ্টটা এখানে বলছে যে কি, আবার হচ্ছে কি যে তাই এটি তাকে সঞ্চয়ের সুবিধাও প্রদান করতেছে। ওকে, সো বিমা কোম্পানির জন্য তো লাভ আছেই, আবার কি যে যেহেতু বিমা কোম্পানি লাভবান হচ্ছে, তার ফলে একটা নির্দিষ্ট সময় পরে সে যদি 1 কোটি টাকার বিমা করে থাকে, তাহলে কি সে যদি জীবিত থাকে তাহলে তাকে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হবে। আর যদি সে এর মাঝে মারা যায়, তাহলে তার ফ্যামিলি ওই টাকাটা পাবে। সো তুমি বইয়ের ভাষায়, তোমার ভাষায় জিনিসটা লেখার চেষ্টা করো। জনাব হাবিবুর রহমান একজন কলেজের প্রভাষক। কলেজ থেকে ফেরার সময় তিনি একটি দুর্ঘটনায় মারা যায়। ওকে, তো কিন্তু তার ফ্যামিলি জানতে পারলেন যে তার স্বামী পরিবারের কথা ভেবে 15 বছর মেয়াদি একটা বিমা পলিসি গ্রহণ করেছিল। ওকে, সো বিমাপত্রে জনাব রহমানের মনোনীত ব্যক্তি ছিল কি, তার স্ত্রী। সো বিমা দাবি পেশ করায় বিমা কোম্পানি জনাব
রহমানের স্ত্রীকে বিমা দাবি প্রদানে কি দিছে, আশ্বাস দিছে। ওকে, সো বিমা দাবি পরিশোধ করে দিবে আর কি। সো আই হোপ উদ্দীপকটা বুঝতে পারছো। তো আজীবন বিমাপত্র কি? আজীবন বিমাপত্র হচ্ছে যে ব্যক্তি আজীবন বিমাপত্র ক্রয় করে বা চুক্তি করে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তার নমিনি, হ্যাঁ, তার নমিনি বিমাকৃত অর্থ পেয়ে যাবে, এটি কনসেপ্ট আর কি। এক্ষেত্রে তাকে আজীবন কি করতে হবে, বিমা প্রিমিয়াম দিয়ে দিতে হবে, অথবা সে এককালীন কি বিমা প্রিমিয়াম দিয়ে থাকবে। বাট তুমি কোশ্চেন এত কিছু লেখার দরকার নেই, কয়ের জন্য এত কিছু লেখার দরকার, তুমি জাস্ট বলে দিবে আর কি। আমি ফার্স্টে যেটা বলছি যে শুধু বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পরপরই কি তার নমিনি কি টাকাটা পেয়ে যাবে। এবার আসি যে কোন ধরনের বিমাপত্রের অধীনে কারখানার সকল শ্রমিকের বিমাপত্র করা হয়ে থাকে। কোন বিমাপত্র বা কোন বিমা চুক্তির মাধ্যমে একটা কারখানা যতগুলো শ্রমিক আছে তাতে সবার জন্য বিমা হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে যে গোষ্ঠী বিমাপত্রের অধীনে কি, গোষ্ঠী বিমাপত্রের অধীনে কি একটা কারখানা যতগুলো শ্রমিক আছে তাদের সবার কি বিমা, সবার কি মানে লাইফ ইন্স্যুরেন্সটা করে ফেলা হবে। সো এই বিমাপত্রের ক্ষেত্রে একটি বিশেষ গোষ্ঠীর সকলের জীবনকে কি একক বিমাপত্রের অধীনে কি করা হয়, বিমা করা হয়ে থাকে। এবার আসি যে উদ্দীপকের আলোকে জনাব রহমান কি ধরনের জীবন বিমা পলিসি গ্রহণ করে থাকে। সো এখানে যদি দেখি যে একটা স্টোরি বলা আছে বা একটা ব্যক্তির কথাই বলা আছে। সো উদ্দীপকে জনাব রহমান মেয়াদি জীবন বিমা করে থাকে। মেয়াদি কেন? কারণ সে কি 15 বছরের জন্য বিমা গ্রহণ করছে আর কি। সো আমরা এর আগের কোশ্চেনেও সেই জিনিসটাই দেখছিলাম যে সে মেয়াদি বিমাপত্রই গ্রহণ করছিল। সো মেয়াদি বিমাপত্র সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয়ে থাকে, নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট সময় শেষে বিমাগ্রহীতা বিমাকৃত টাকাটা ফেরত পাবে, অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে বিমাগ্রহীতা যদি মারা যায় তাহলে কি তার নমিনি বা তার ফ্যামিলি কি টাকাটা পেয়ে থাকবে। সো নির্দিষ্ট সময় শেষে বিমাকৃত অর্থ বিমাগ্রহীতাকে দেয়া হয়, তবে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বা নমিনি এই অর্থ মেয়াদের পূর্বেই কি সে পেয়ে যাবে। সো এই বিমাপত্রে একদিকে কি বিনিয়োগ, আবার অন্যদিকে কি প্রতিরক্ষার কি সুবিধা দিয়ে থাকে। সো উদ্দীপকের আলোকে তোমার নলেজটা খাতায় লেখার চেষ্টা করবা। তো জনাব রহমান এই পলিসি তার পরিবারের কাছে কতটা গুরুত্ব বহন করেছে বলে তুমি মনে করো? সো এখানে হচ্ছে যে বিমা কিভাবে একটা মানুষকে বা একটা ফ্যামিলিকে হেল্প করে থাকে, এটার যে মানে পজিটিভ সাইডগুলো আছে সেটাই তুমি কি লেখার চেষ্টা করবা। সো উদ্দীপকে জনাব রহমান মেয়াদি জীবন পলিসিটি তার পরিবারের কাছে আর্থিক নিরাপত্তা স্বরূপ ভূমিকা পালন করে। তুমি চিন্তা করে দেখো, আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যতগুলো কোশ্চেন মানে সলভ করাইছি সবগুলোর মধ্যে একটা সুন্দর জ্ঞানমূলক কনসেপ্ট বা জ্ঞানমূলক একটা লাইন লিখছে। তুমি সবসময় চেষ্টা করবে একটা জ্ঞানমূলক লাইন লেখার। এক্ষেত্রে তোমার যদি মনে না থাকে, তোমার যদি এক্সাক্ট অ্যান্সারটাও যদি মনে না থাকে, আশেপাশে কাছাকাছি কিছু একটা লিখো। তুমি যদি জ্ঞানমূলক টাইপ কিছু একটা লিখো তাহলেও কি টিচারের কাছে এটা খুব মানে আকর্ষণীয় লাগবে, বা টিচারের কাছে এটা মানে পড়তে ভালো লাগবে যে তুমি হ্যাঁ কনসেপ্টটা তুমি বুঝছো। হয়তো বা তুমি বই মানে টিচারের বা বইয়ের আলোকে লিখতে পারো নাই, বাট স্টিল কনসেপ্টের কাছাকাছি কিছু একটা লিখছো, যার কারণে তোমার টিচার নাম্বার দিতে তোমাকে বাধ্য হবে। কারণ অলওয়েজ বইয়ের মতোই হতে হবে এমন না, ঠিক আছে। তুমি কনসেপ্টটা কতটুকু বুঝতে পারছো বা কতটুকু ধরতে পারছো এটা তোমার টিচারকে বুঝাইতে পারলেই হয়েছে। ওকে, তো খাতায় লেখার কারণটাই এটা। সো জীবন বিমা হলো নিশ্চয়তার চুক্তি। জীবন বিমা কিন্তু ক্ষতিপূরণের চুক্তি না, এটা মাথায় রাখো। জীবন বিমা কি সবসময় নিশ্চয়তার চুক্তি, কারণ এটা আর্থিক নিশ্চয়তা প্রদান করে থাকে। সো কেননা মানুষের জীবনহানির কোনো ক্ষতিপূরণই প্রদান করা সম্ভব না, ঠিক আছে। একটা মানুষের কি মানে মূল্য দেওয়া সম্ভব না, যার কারণে এটা ক্ষতিপূরণ না। সো এক্ষেত্রে বিমাকৃত ব্যক্তির জীবনহানি বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে তার পরিবার কিংবা তাকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হয়ে থাকে, মানে বিমার মাধ্যমে দিয়ে থাকে। সো এদিকে উদ্দীপকের কনসার্নটা বলছে, আর শেষে তুমি যুক্তি দিবা যে হ্যাঁ উদ্দীপকের সাথে তার উদ্দীপক কীভাবে কি উদ্দীপকের ফ্যামিলিটা কীভাবে কি বিমার থ্রোতে সহায়তা লাভ করছে এটাই কি তুলে ধরার চেষ্টা করবা। এবার আসি যে ঢাকার মিরপুর একটি গণবসতি এলাকা, এই এলাকার ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেক এগিয়ে আছে। এখানে অনেক ছোট ছোট গার্মেন্টস কারখানা গড়ে উঠেছে। তো মিরপুরে কি হয়েছে, ছোট অনেকগুলো গার্মেন্টস কারখানা আছে। সো কিন্তু ছোট ব্যবসা বলে কেউই অগ্নিবীমা করে নাই। ছোট ব্যবসা দেখে কি কেউই কি মানে অগ্নিবীমাটা করে নাই। সো এর মধ্যে হঠাৎ একদিন বৈদ্যুতিক গোলাগুল থেকে আগুন লেগে যায়। সো আগুন লেগে কি হয়েছে, সকল কারখানা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো ছোট অনেকগুলো ব্যবসা আছে, কোনো ব্যবসায়ী কি বিমা নেয় নাই।
যার কারণে কোনো একটাতে আগুন লাগার কারণে কি অনেকখানি কারখানা কি অনেকগুলো কারখানার মধ্যে কি আগুন লেগে কি নষ্ট মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার সাথে সাথে এলাকার লোকজনও প্রায় সর্বশান্ত হয়ে গেছে। ওকে, সো এই এলাকায় যারা বাসাবাড়ি ছিল তাদেরও কি অনেক বড় ক্ষতি হয়েছে। সো অগ্নিবীমা তার নিজ কাজের মাধ্যমে এই ধরনের বিমা মানে অগ্নিবীমার কাজটা এখানে জাস্ট একটা লাইনের মাধ্যমে তুলে ধরছে। সো স্থলাভিষিক্তকরণ বলতে কি বুঝো? তো স্থলাভিষিক্ত ব্যাপারটা হচ্ছে যে স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী বিমাকৃত সম্পত্তির ক্ষতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের পর অবশিষ্ট সম্পত্তির মালিকানা বিমা কোম্পানির নিকট স্থানান্তরিত হয়। সো এটাকে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা জাহাজ, ঠিক আছে, একটা জাহাজ ধরো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিমা কোম্পানি যদি এটা বিমাকৃত হয়ে থাকে বা বিমা করা হয়ে থাকে, তো পুরা জাহাজের ভ্যালু ধরো 1 কোটি টাকা, ঠিক আছে। তো বিমা কোম্পানি তাকে 1 কোটি টাকা দিয়ে দিছে। 1 কোটি টাকা দেওয়ার পরে এই যে জাহাজটা, যে ভাঙাচোরা যে জাহাজটা, এই পুরা জাহাজটার মালিক কিন্তু বিমা কোম্পানি হয়ে যাবে, ঠিক আছে। এই পুরা জাহাজের মালিক কিন্তু কি আর থাকবে না, বা এটার অ্যাকচুয়াল মালিক যে সেটা আর থাকবে না। কারণ বেসিক্যালি পুরো টাকাটা তো দিয়েই দিছে, যে তোমার এই জাহাজটা কিনতে তোমার 1 কোটি টাকা লাগছিল, তোমার জাহাজ যখন ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বিমাকৃত ছিল, যার কারণে কি তোমাকে আমি 1 কোটি টাকা প্রদান করে দিলাম। এখন এই স্থলাভিষিক্তকরণ নীতিটা এই জিনিসটাই বলে যে কি ক্ষতিগ্রস্ত সম্পত্তির সম্পূর্ণ অর্থ দেওয়ার পরে ওই ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা বিমা কোম্পানির কাছে কি স্থানান্তর হয়। আচ্ছা, এবার আসি যে অগ্নিবীমা কোন ধরনের চুক্তি তা বুঝিয়ে লেখো। অগ্নিবীমা হচ্ছে কি ক্ষতিপূরণের চুক্তি। ওই আছে, হ্যাঁ, নিঃসন্দেহে কি এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। কারণ অগ্নি লাগার ফলে বা আগুন লাগার ফলে যেটুকু পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বা যেটুকু এরিয়া বা যেই সম্পদের ক্ষতি হয়েছে, ওই ক্ষতি পূরণ করার জন্যই কি অগ্নিবীমা টাকাটা দিয়ে থাকে বা অগ্নি দাবিটা পরিশোধ করে থাকে। যার কারণে কি এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। সো এখানে কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিয়ে থাকে। ধরো তোমার গুডাউনে এতগুলো পণ্য আছে, তোমার এটুক পণ্য নষ্ট হয়েছে, তাহলে কি তোমার এইটুকু পরিমাণ পণ্যের জন্য কি করে থাকবে, বিমা কোম্পানি বিমা দিয়ে থাকবে বা বিমা দাবি পরিশোধ করে থাকবে। অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে কিভাবে অগ্নিবীমা কাজ করে থাকে। আচ্ছা, তুমি হচ্ছে অগ্নিবীমা কনসেপ্টটা কি সেটা তুলে ধরার চেষ্টা করবা, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি অগ্নিবীমার যে চ্যাপ্টারটা আছে তুমি এটা পুরোটা লিখে দিয়ে আসতে পারো চাইলে, যদি তোমার মন চায়। আর স্পেশালিস্টে যদি লিখো তাহলে কি জাস্ট কনসেপ্টটা তুলে ধরে আসবে, ঠিক আছে। সো উদ্দীপকে অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে অগ্নিবীমা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। যেহেতু এটা ক্ষতিপূরণের চুক্তি, এটা অবশ্যই কি আর্থিক ক্ষতিপূরণ কি আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকে। অগ্নিবীমা হলো অগ্নিজনিত বিপদের ঝুঁকি মোকাবেলার একটি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এক ধরনের ক্ষতিপূরণের কি চুক্তি। সো এদিকে উদ্দীপকের কনসার্নটা তুলে ধরছে। তারপর অগ্নিবীমা কিভাবে তাদের বিপদের হাত থেকে রক্ষা করতে পারতো, অথবা অগ্নিবীমা কিভাবে কিভাবে কাজ করে থাকে বা কিভাবে মানে তাদের দাবিগুলো পরিশোধ করে থাকে আনুপাতিক হতে পারে, ঠিক আছে। আরও বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো আছে বা মূল্যায়ন পদ্ধতি, মূল্যায়ন অগ্নিবীমা, ঠিক আছে। সো বা আনুপাতিক অগ্নিবীমা, এগুলাই কি লিখে আসার চেষ্টা করবা। ওকে, এবার আসি যে উদ্দীপকে ক্ষতিপূরণের চুক্তি, অগ্নিবীমা ক্ষতিপূরণের চুক্তি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ওকে, সো সেম জিনিস যে অগ্নিবীমা কিভাবে ক্ষতিপূরণ করে থাকে, মানে যেইটুকু সম্পদ নষ্ট হয়েছে ওইটুকু সম্পদের ভ্যালু বের করে ওই টাকাটা কি বিমা কোম্পানি তাকে মালিককে দিয়ে দেয়। সো অগ্নিবীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। অগ্নিবীমার ক্ষেত্রে দুটি পক্ষ থাকে, একটা বিমাকারী, একটা বিমা গ্রহীতা। মধ্যে নির্দিষ্ট সম্পত্তির সম্ভাব্য ক্ষতির বিপরীতে আর্থিক সহায়তা প্রদানের চুক্তি সম্পাদিত হয়ে থাকে। সো অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বিমা গ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা করাই কি এরূপ চুক্তির উদ্দেশ্য, ঠিক আছে। সো এখানে উদ্দীপকে তুমি যদি দেখো যে কি অনেকগুলা ছোট ছোট দোকান ছিল। তো ধরো এই যে অনেকগুলো ছোট ছোট দোকান, তোমার দোকান ধরো এটা, ঠিক আছে, তোমার দোকান ধরো এটা। এখন এই দোকানে আগুন লাগছে, এই দোকানে আগুন লেগে কি সবগুলো আগুন নষ্ট হয়ে গেছে, সবগুলা কি দোকান নষ্ট হয়ে গেছে। ওকে, সো এখন তোমার দোকানের জন্য তুমি যদি অগ্নিবীমা করে থাকো, তাহলে তোমার দোকানে যতগুলো পণ্য আছে, তোমার দোকানে যতগুলো লাইট আছে, তোমার দোকানে যতগুলো আসবাবপত্র আছে, এই সবগুলার জন্য কি বিমা কোম্পানি কি করবে, তোমাকে ক্ষতিপূরণটা দিবে। যে তোমার ওই আসবাবপত্রের ভ্যালু কত, তোমার ওই পণ্যের ভ্যালু কত, তোমার ওই লাইট বা ওয়্যারিং সিস্টেমের
ভ্যালু কত, এই সবগুলো ডিটারমাইন করে বা বের করে তোমাকে কি টোটাল টাকাটা দিয়ে দিবে। তার ফলে কি হবে, এই আগুন নিভানোর পরে তুমি কি আবার ওই টাকাগুলো দিয়ে কি তুমি তোমার ব্যবসাটা কি আবার সেমভাবে এস্টাবলিশ করতে পারবা, যার কারণে কি এটা একটা কি ক্ষতিপূরণের চুক্তি। আর তোমরা বুঝতে পারছো, আর বইয়ের আলোকে তোমার আলোকে লেখার চেষ্টা করবো। তো জনাব শামীমের পাবনাতে একটি পশুপালন খামার আছে, ঠিক আছে। তো সেখানে এই কোশ্চেনটা খুবই ইউনিক একটা কোশ্চেন, সচরাচর আসে না, বাট এটা জেনে রাখা খুবই ভালো। সো পশুপালন খামার আছে, সেখানে গড় মোটাতাজাকরণ প্রক্রিয়া গ্রহণ করে গত বছর এই খামারের মরকের কারণে তাদের বেশ ক্ষতির সম্মুখীন হয়। মানে হচ্ছে কি, খামারে যেটা হয় যে কি, মানে একটা খামারে গরু ছাগল মুরগি এগুলোকে খাওয়াই দেওয়া অনেক স্বাস্থ্যবান করা হয়, তারপরে কি মাংসের জন্য অথবা কি বা আমরা ব্রয়লার মুরগি খাই, রাইট। সো এখানে কি বাজারজাত করার মাধ্যমে কি মাংসের জন্য বিক্রি করে দেওয়া হয়। সো খামারের কাজটাই এমন, ঠিক আছে। সো এখন এই যে খামারে মরক মানে হচ্ছে যে ইনফেকশন জাতীয় বা ভাইরাস জানিত বা ব্যাকটেরিয়া জনিত রোগ আর কি, যে একটা গরু যদি ভাইরাস হয় তার আশেপাশে যতগুলো গরু আছে তার সবার মাঝে ভাইরাসটা ছড়ায় যায়, তার কারণে কি হয় যে সবগুলা গরু একসাথে কি হয় মারা যায়, বা একটা মানে খুব ইনস্ট্যান্টলি অনেকগুলা গরু মারা যায়। সো এক্ষেত্রে যে এই মরকের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। সো তাই এবার সে 150টি গরুর প্রাকৃতিক ও চুরিজনিত ক্ষতিপূরণের জন্য 80 লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করছে। ওকে, যে এই 150টা গরু যদি মারা যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কি বিমা কোম্পানি তাকে কি 80 লক্ষ টাকা প্রদানে বাধ্য থাকবে। সো এবার তার 50টি গরু চুরি হয়ে যায়, যার মূল্য ছিল কত, 30 লক্ষ টাকা। ওকে, সো ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কি, ব্যক্তিগত দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনায় বা রোগে ব্যাধিতে বিমা গ্রহীতা যদি মৃত্যু হলে আর্থিক সহায়তা বা উপার্জন ক্ষমতা সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতির ভিত্তিতে বিমাকারী বা বিমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হয়ে থাকে তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলে থাকে। সো দুর্ঘটনা বিমার মধ্যে দুইটা কনসেপ্ট আসে, একটা কি দুর্ঘটনাজনিত আর কি রোগজনিত। সো এই দুর্ঘটনা বা রোগজনিত কারণে কি হয়, একটা মানুষের কর্মক্ষমতা হারায় ফেলতে পারে, পঙ্গু হয়ে গেছে, সে তো আর উপার্জন করতে পারবে না, তখন বিমা কোম্পানি কি করে তাকে সহায়তা প্রদান করে থাকে। ওকে, আর যদি সে মৃত্যুবরণ করে তাহলে কি তার নমিনিকে টাকা পয়সা দিয়ে দেওয়া হয়। আর হচ্ছে বন্যা খরায় ফসল হানির জন্য কি ধরনের বিমা করা হয়ে থাকে, এটা জাস্ট জানি যে আমরা শস্য বিমা যেটাকে বলে সেটা করে থাকি, যে বন্যা বা খরায় ফসল হানির জন্য আমরা শস্য বিমা করে থাকি। শস্য বিমার জন্য কি থাকে, প্রাকৃতিক যে রিজনগুলো থাকে সেগুলা কি দায়ী হয়ে থাকে। সো প্রাকৃতিক বিপদ যেমন বন্যা খরা শিলাবৃষ্টি বিভিন্ন রোগ পোকামাকড়ের উপদ্রব এবং বিভিন্ন অপ্রাকৃতিক হতে পারে, ঠিক আছে। এক গ্রামের সাথে আরেক গ্রামের দ্বন্দ্ব, এক লোকের সাথে আরেক লোকের দ্বন্দ্ব, এর কারণে কি আগুন লাগাই দিছে শস্যের মধ্যে। সো অপ্রাকৃতিক বা মানুষ্য সৃষ্টি বিপদ যেমন চুরি লুট অগ্নিসংযোগ দাঙ্গা ইত্যাদির কারণে ফসলের যদি ক্ষতি হয়ে থাকে সেই ফসলের ক্ষতির দাবিও কি মানে শস্য বিমার মাধ্যমে কি পূরণ করে থাকবে। সো আই হোপ শস্য বিমার কনসেপ্টটা তোমরা ধরতে পারছো। এবার সেই উদ্দীপকের স্বামী কোন ধরনের বিমা করেছে বলে মনে করে থাকো, সেখানে দেখো আমরা দেখতে পাচ্ছি গবাদি পশু পাখি আছে এদিকে। সো আমরা বলতে পারি যে জনাব শামীম গবাদি পশু বিমা করেছিলেন। ওকে, সো বিমা চুক্তিতে বিমাকারী গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতি আর্থিকভাবে মোকাবেলা নিশ্চিত করার জন্য বিমাকৃত কোনো গবাদি পশু মারা গেলে বিমা কোম্পানি কি বিমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিটা কি প্রদানে বাধ্য থাকবে। সো এদিকে উদ্দীপকের আলোকে তুমি তোমার বেসিক যে কনসেপ্টের যে নলেজটা আছে সেটা লিখে দেওয়ার চেষ্টা করবে। ওকে, এবার আসি উদ্দীপকের আমাদের দেশের প্রেক্ষাপটে যেমন শামীমের দ্বারা গৃহীত বিমাপত্রটি অনেক গুরুত্বপূর্ণ। এই চুক্তি কি তোমার যুক্তিগততা। সো এই বিমাটা আসলেই গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমার অনেকভাবে হেল্প করে, এটা বেকারত্ব কমায় আর অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা পালন করে। সো এখানে যদি দেখো যে জনাব শামীমের গবাদি পশু বিমাপত্রটি আমাদের দেশের কৃষি খাতের অগ্রাধিকার বা অর্থনৈতিক উন্নয়ন বা কৃষি খাতের অগ্রাধিকার ও বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন দেখো যে তার দেখো 50টা গরু নষ্ট হয়ে গেছে, তার যদি 50টা গরু নষ্ট হয়ে গেছে তার কাছে ধরো 50টা গরুই ছিল, তার 50টা গরুই কি সংক্রমণের মাধ্যমে বা ভাইরাসের মাধ্যমে বা ব্যাকটেরিয়া জনিত কারণে কি সবগুলোই মারা গেছে, তাহলে কি হবে, সে টোটালি বেকার হয়ে যাবে। এখন সে যেহেতু বিমা করছে তাহলে কি তার 50টা গরু যদি সে মারাও যায় তাহলে বিমা কোম্পানি তাকে 50টা গরুর টাকা দিয়ে দিবেন, যে 50টা গরুর দাম কত তোমাকে সে টাকা দিয়ে দিল।
তাহলে কি হবে, সে আবার 50টা গরু কিনে আবার কি তার খামারটা চালু রাখতে পারবে। ওকে, সো গবাদি পশু দেশের একটি মূল্যবান সম্পদ। গবাদি পশু বীমার মাধ্যমে গবাদি পশুর মৃত্যুতে বা চুরিজনিত কারণে বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে থাকে। তো উদ্দীপকে জনাবের কনসেপ্টটা তুলে ধরছে। এখন গত বছর গবাদি পশু বিমাপত্র না করায় অনেক গবাদি পশুর মৃত্যুতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন কি, কেননা বীমা কোম্পানি এক্ষেত্রে ক্ষতি প্রদান করবে যদি সে 50টা, আমি যেটা শুরুতেই বলছি যে কি, তার যদি 50টা গরু মারা যায় তাহলে কি বীমা কোম্পানি তাকে 50টা গরু টাকা আবার দিয়ে দিবে। তার কারণে কি, তার কাছে যদি তার কাছে আগে 80টা ছিল, এখনও আবার কি সে 80টাই কি রাখতে পারবে। তো তার যতটুকু তার ইনকাম হওয়ার কথা তার ততটুকু ইনকামই কি সচল থাকবে। সো ওই ব্যক্তি বা ওই কৃষক ডিমোটিভেটেডও হবে না। তার কারণে কি হবে, কৃষি খাতের অগ্রগতি হবে। কারণ গবাদি পশু চাষের মাধ্যমে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, গবাদি পশু চাষের মাধ্যমে একটা দেশের মাংসের যোগান বৃদ্ধি পাবে। গবাদি পশু চাষের মাধ্যমে মানে গবাদি পশু থেকে যে দুধ উৎপন্ন হয় সেটাও কি বিভিন্ন ডেইরি ফার্মগুলোতে বা দই উৎপাদনকারী বা দুধজনিত বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছেও কি সরবরাহিত হবে। সো ওভারঅল কনসেপ্ট নিয়ে তুমি লেখার চেষ্টা করবা। ওকে, সো দিনাজপুর বোর্ডের মধ্যে খুবই ইন্টারেস্টিং আমরা কিছু সৃজনশীল দেখলাম। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি কনসেপ্টগুলো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।